এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বয়ফ্রেন্ডকে চমকে দিতে এসে নিজেই এভাবে চমকে যাবে ভাবা তো দূর, কল্পনা পর্যন্ত করেনি সিমরান। ক্লাবের এক কোণে দাঁড়িয়ে আছে সাদাত আর তৃণা। দাঁড়ানো অবধি ঠিক থাকলেও তাদের ঘনিষ্ঠতা একদমই ঠিক লাগেনি সিমরানের কাছে। সাদাত তৃণার কোমর জড়িয়ে ধরে কথা বলছে, তাও হেসে হেসে। হঠাৎ করেই তৃণা সাদাতের গালে হাত রেখে কিছুটা উঁচু হয়ে কপালে চুমু দিয়ে বলতে লাগলো, নিজের বয়ফ্রেন্ডের অন্য একটা মেয়ের সাথে দেখতে কার ভালো লাগে সাদাত? এমনকি কাজিন হিসেবে পরিচয় দিতে হচ্ছে আমাকে। তৃণার চোয়ালে হাত রেখে কপাল মিশিয়ে সাদাত বলল, আর কয়েকটা দিন অপেক্ষা করো বেবি। বন্ধুদের সাথে বাজি ধরেছি। সিমরানকে আমার পিছু বাঁদর নাচ নাচালে কি হবে? জানো তো কত টাকার বাজি এটা? তৃণা হেসে বলল। শুধুমাত্র এই জন্যই তো কষ্ট সহ্য করছি। কথাগুলো বলেই দুজন তাদের ভালোবাসা প্রকাশ করতে ব্যস্ত হয়ে পড়ল। সিমরান এক মুহূর্ত দেরি না করে ক্লাব থেকে বের হয়ে পড়ল। ভীষণ কান্না পাচ্ছে তার, যে সে কান্না নয়, ভয়ানক কান্না। বুকে এক প্রকার ব্যথা অনুভব করছে সে। বাসায় এসে ফ্রেশ হয়ে দরজা বন্ধ করে শুয়ে আছে। রাতে একটাই ফোন আসলো সাদাতের নাম্বার থেকে। গলা স্বাভাবিক করে ফোন রিসিভ করলো সে। হ্যালো। জান, তোমাকে কতবার বলছি আজ আসতে। জানো কত মজা হয়েছে? সবাই খুব মজা করছে, শুধুমাত্র আমি ছাড়া। তোমাকে ছাড়া তো আমার এই জীবন আধার। ক্লাবের এক কোনায় বসে বসে শুধু তোমার কথাই ভেবেছি। সিমরান হাসলো। ওপাশ থেকে হাসির শব্দ শুনে সাদাত আবার বলে উঠল, আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে? হাসি কেন পাবে আজব? আচ্ছা, আমাকে তোমার এত মনে পড়েছিল, একবারও তো ফোন দেওনি। ফোন দিলে অবশ্য মনটা ভালো থাকতো, তাই নয় কি? সাদাত কেসে উঠল। এক গ্লাস পানি পান করে গলাটা ঠিক করে আবারও আদরি ও অভিমানী সুরে বলল, কেন ফোন দিবা? তোমার সাথে তো আমার কোনো কথাই নেই। কতবার করে বলছি জান, আসো প্লিজ আসো, কিন্তু তুমি তো আসলেই না। সেই জন্যই তো রাগ করে ফোন দেই নাই। এখন দেখছি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না, সেই জন্যই ফোন দিয়েছি। তুমি তো আবার কঠোর মেয়ে। এত ভালোবাসো আমায়? সন্দেহ আছে? আমাকে এতই ভালোবাসো সেই জন্য নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে আমাকে পছন্দ করতে শুরু করে দিয়েছো? গার্লফ্রেন্ডকে কাজিন বানিয়ে দিয়েছো? তোমার ভালোবাসা তো একদম খাঁটি জান। তোমার এই ভালোবাসা তো লাইলি মজনুকেও হার মানাবে। হকচকিয়ে উঠল সাদাত। আমতা আমতা করে বলল, কি বলছো এইসব? অবাক হলে তাই না? আজ তো দেখলাম পার্টির আড়ালে কি করছিলে তোমরা। এমনকি আমাকে বাদর নাচ নাচানোর জন্যও তো প্ল্যান করেছিলে। ভুল বললাম কিছু? সাদাত ফোন কেটে দিল। সেদিন রাতে সিমরানের আর ঘুম হলো না। মাথা ঘুরছে তার। 3 মাসের রিলেশনে ভালোই মায়া জন্মে গিয়েছিল সাদাত নামক আবর্জনার প্রতি। ভোরের দিকে ফজরের নামাজ আদায় করে বিছানায় গা এলিয়ে দিতেই টেবিলের উপরে থাকা মুঠোফোনটা বেজে উঠল। স্ক্রিনের উপর নওশিন নাম দেখে রিসিভ করতেই ওপাশ থেকে নওশিন বলে উঠল, সিমো, কি হয়েছে তোর? গতকাল লুকিয়ে পার্টিতে গিয়ে আবার কাউকে কিছু না বলেই চলে আসলি। সাদাতকে দেখলাম, তার কাজিন কি যেন নাম, হ্যাঁ তৃণা, ওর সাথে ভালোই ডান্স করেছে। ওদের ঘনিষ্ঠতা কিন্তু আমার একদম ঠিক লাগেনি। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সিমরান উত্তর দিল, ওরা কাজিন নয়, প্রেমিক প্রেমিকা। গতকালের ঘটনা সব খুলে বলল নওশিনের কাছে। নওশিনের রাগে ফুসফুস করে বলল, আগেই বলেছিলাম শালা চরিত্রহীন। আমি মানুষের চোখ দেখেই চিনতে পারি। তাছাড়া তৃণা মেয়েটা মিরমিরে টাইপের মেয়ে। এমন টাইপের মেয়েরা মোটেও ভালো হয় না। যে ছেলের চোখ সবসময় মেয়েদের দিকে তাকিয়ে থাকে, সে ছেলে শুধু লুচুই নয়, লুচু নাম্বার 1। আমার ব্রেকআপ হওয়ার কথা শুনে তোর কি খুশি হচ্ছে? তোর গলার স্বর বলছে তুই ভীষণ খুশি। কারণ কি? আরে দোস্ত, খুশি তো হবই। কজ তোর লাইফ থেকে আবর্জনা পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমি খুশি হব নাকি পাড়াপড়শি খুশি হবে? দুজন কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিল। সিমরানের চোখের ঘুম উধাও হয়ে গেল। সকাল 10টায় বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে সুপারমার্কেটের দিকে যাচ্ছিল সিমরান। মনে মনে সাদাতকে শিক্ষা দেওয়ার প্ল্যান করেছে। একটা শিক্ষা না দিয়ে সে কিছুতেই থাকতে পারবে না। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে যেই পেছনে ঘুরবে, 8 বছরের একটা বাচ্চা এসে ওর ওড়না ধরে বলতে লাগলো, ভাবি ভাবি তুমি এসেছো ভাবি। সিমরান বোকার মতো হেসে উঠল। আশপাশে সবাই তার দিকে তাকিয়ে আছে। সাদাত চোখ দুটি ছোট ছোট করে অবাক হওয়ার ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে। সিমরান বাচ্চাটিকে নিয়ে সাদাতের সামনে গিয়ে দাঁড়ালো। রাগী গলায় বলল, লজ্জা করে না ছোট ভাইকে দিয়ে ভাবি বলাতে? তৃণা কোথায়? তাকে বলো ভাবি ডাকতেছে।
বাজে কথা বন্ধ করো। এই ছেলেকে আমি চিনি না। আমি নিজেই তো অবাক। তোমার আবার কবে বিয়ে হলো সেই কথাই ভাবছি। তুমি তো দেখছি তলে তলে টেম্পু চালাও, আর আমাদের সবার সামনে বলো হরতাল। ভালো মানুষের আড়ালে থেকে কত কিছুই নয় করছো। সিমরান আর কিছু না ভেবে মার্কেটের সামনে সাদাতের গালে থাপ্পড় বসিয়ে দিল। বাসা থেকে এই প্ল্যান নিয়ে এসেছে সে। মার্কেট ভর্তি লোকের সামনে একটা মেয়ের হাতে দাবাং মার্কা চড় খেয়ে মান সম্মান হারাবে সাদাত। লোকলজ্জার ভয়ে আর এমন বাজি ধরার সাহস সে পাবে না। সাদাত গালে হাত দিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়েছে সিমরানের উপর। সিমরান মুখে মিষ্টি হাসি দিয়ে বলল, আরও করবি কোনো মেয়ের সাথে এমন নাটক? আরেকবার যদি তোকে আমার সামনে পাই, হাত পা ভেঙে 3 রাস্তার মোড়ে বসিয়ে দিব বলে দিলাম। ছোট্ট ছেলেটি হেসে কুটি কুটি লাফিয়ে লাফিয়ে বলতে লাগলো, ইয়াহু, ভাবির কি সাহস! ভাবি, আরেকটা চর মারো, আমি দেখব। ছোট্ট অচেনা ছেলেটার কথাটা সিমরানের কাছে ভালোই লাগলো, তাই আরেকটা থাপ্পড় বসালো। সাদাত এবার রাগে গজগজ করতে করতে চর উঠাতে নিলেই পেছন থেকে কেউ ধরে ফেলে। ছোট্ট ছেলেটা ওই লোকটার কাছে গিয়ে বলল, ভাইয়া দেখো, এই পচা লোক ভাবিকে মারতে যাচ্ছে। তুমি এক্ষুনি এই লোকের হাত ভেঙে ফেলো। লোকটি সাদাতের হাত মুচড়ে দিয়ে গরম চোখে বলল, একটা মেয়ের কাছে থাপ্পড় খেয়ে লজ্জা লাগে না? আবার থাপ্পড় মারতে যাচ্ছেন। এখন যদি এই মেয়ে জোরে চেঁচিয়ে ওঠে আর বলে আপনি বিরক্ত করছেন, তখন কি হবে জানেন আপনি? পাবলিক এসে আপনাকে এইখানে খুন করে ফেলবে রাগের বশে। কিছু করার আগে আশপাশটা দেখে নেবেন, ওকে? সাদাত লোকটির কথা শুনে তার আশপাশ ভালো করে দেখে লোকটিকে বলল, ধন্যবাদ আপনাকে। আর সিমরান, তোমাকে তো আমি দেখে নিব বলে দিলাম। সিমরানকে হুমকি দিয়ে চলে গেল সাদাত। সিমরানের রাগ এখন আকাশ ছোঁয়া। লোকটির দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠে বলল, আপনাকে আমি ভদ্র ছেলে ভেবেছি, কিন্তু আপনি তো দেখছি মিচকা শয়তান। আজ আপনার জন্যই আমি পাবলিকের হাতে সাদাতকে মার খাওয়াতে পারলাম না। লোকটি চোখ থেকে সানগ্লাস খুলে চোখ দুটো ছোট ছোট করে বলল, পাবলিক প্লেসে একটা ছেলের হাতে থাপ্পড় খেলে বুঝি খুব ভালো লাগতো। ওকে আসেন, আপনার ভালো লাগাটা আমি পূরণ করি। কোন গালে থাপ্পড় খাবেন, ডান নাকি বাম? অসভ্য লোক তো আপনি। এখন বুঝলাম কেন আপনার ভাই আমাকে ভাবি ডাকছে। যার বড় ভাই এমন অসভ্য, ছোট ভাই কেন হবে না? ছোট বাচ্চাটি প্যান্টের পকেট থেকে চশমা বের করে সিমরানকে চোখ টিপ দিয়ে বলল, বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া তো সুবহানাল্লাহ। ভাবি যান, ভাবে আপনার কোনো বোন আছে আপনার মতো? মানে আপনার মতোই পুতুলের মতো? তাহলে আমিও ভাইয়ের মতো বিয়ে করতাম। এত ছোট ছেলের কথা শুনে সিমরানের চোখ চড়ক গাছ। কি বলে এই ছেলে? এই বয়সে যদি এমন পেকে যায় তাহলে বড় হলে কি না কি করবে। আল্লাহ 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 বলে দ্রুতই পা চালিয়ে গেল সিমরান। পেছন থেকে ছোট ছেলেটি সিমরানের নাম আর ফোন নাম্বার জানতে চাইল। সিমরান চলে যাওয়ার পর ছোট্ট ছেলেটি তার ভাইকে বলল, নের ভাইয়া দেখো, ভাবি চলে গেছে। যাবার আগে এটাই বললো না তার কোনো বোন আছে নাকি। এই নিবিড়কে এত বড় অপমান করলো ভাবি। এটার প্রতিশোধ তার বোন থাকলে তাকে দিয়ে অসুল করবো আমি। নিবিড়ের কথা শুনে হেসে দিল নীর। ছোট ভাইয়ের মাথায় হালকা চাপড় মেরে বলল, যাকে তাকে ভাবি ডাকা অফ কর ডাফার। এমন যদি করিস তাহলে আমি আর এই জীবনে বিয়ে করব না। এমনকি তোরও আর বিয়ে করা হবে না। বড় ভাইয়ের বিয়ে না হলে তো আর ছোট ভাই বিয়ে করতে পারে না, তাই না? গাল দুটো টমেটোর মতো করে চোখ ছোট করে কাদো কাদো ভাব নিয়ে বলল, আমি বিয়ে করব। একা একা পুতুল খেলা, গাড়ি খেলা, কানামাছি বা যে কোনো কিছু খেলা কি ভালো লাগে? একটা বউ থাকলে বউয়ের সাথে 24 ঘন্টা খেলতে পারবো। একা একা বোরিং তো হব না। নীর এবার পৃথিবী কাঁপানো হাসি দিয়ে বলল, বাহ, বিয়ে করার কারণ তাহলে খেলতে পারা। গুড, ভেরি গুড আইডিয়া। চকলেট চিবোতে চিবোতে নওশিন কলেজ গেট ধরে ক্লাসের উদ্দেশ্যে হাঁটছে। তার আজ খুব খুশি লাগছে। হঠাৎ এত খুশি লাগার কারণ সিমরানের কাছে অজানা। সন্ধিয়ার নজরে সে সিমরানের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। কোনো কিছুতেই বুঝতে না পেরে বাঁকা চোখে তাকিয়ে বলল, আমার ব্রেকআপ হয়েছে সেজন্য তুই এত খুশি কেন? মনে হচ্ছে তুই চাইছিলি আমার এত বছর গড়ে ওঠা নতুন প্রেমের সম্পর্কটার বিচ্ছেদ ঘটুক। চকলেটের কাগজ জানলা দিয়ে বাইরে ছুঁড়ে মেরে পুরো চকলেট মুখে পুরে কি যেন বলল সে। সিমরান কিছু বুঝতে না পেরে বই নিয়ে গায়ে বাড়ি দিয়ে রাগী কণ্ঠে বলল, আগে খা, পরে উত্তর দে। তোর চকলেট খাওয়ার কথা বলা একই সাথে হওয়ায় কিছু বুঝিনি। বলেছি, গতকাল এক ছেলে রাস্তায় আমায় প্রপোজ করেছে। ছেলেটির হাতে ছিল সাদা গোলাপ, 3 বক্স চকলেট আর ঘর সাজানোর জন্য সুন্দর অনেকগুলো কার্ড। নওশিন কিছু বলার আগে সিমরান বলে উঠল, তার মানে তুই প্রেম করছিস? আজব তো,
আমি কেন প্রেম করব? আমি ছেলেটার হাত থেকে গিফটগুলো নিয়ে আপন মামা বানিয়ে এসেছি। জানিসই তো আমার কোনো মামা নাই। আমি খুব অভাব বোধ করছিলাম একজন মামার, তাই তো ছেলেটার হাতের গিফটগুলো নিয়ে মামা বানিয়ে এসেছি। আমি তো আবার খুব দয়ালু, সহজে কেউ কিছু বললে না বলে থাকতে পারি না। নওশিনের কথা শুনে হাসি যেন থামছেই না সিমরানের। রাগে কাঁপিয়ে সে হাসছে, ক্লাস কাঁপিয়ে হাসছে সে। মনটা আজ তার ভালো হয়ে গেছে। 3 বক্স চকলেট থেকে একটা বক্স সিমরানকে দিয়ে নওশিন বলল, এই নে 1 বক্স। আমার মামা আর তোর মামা তো একই কথা। আর শোন, আজ আমার এক দুঃসম্পর্কের মামার জন্য নাকি মেয়ে দেখতে যাবে। শুনেছি পছন্দ হলেই নাকি কাবিন পড়িয়ে আসবে। তুই যাবি না? হুম, দুঃসম্পর্কের আত্মীয়, আব্বু যেতে পারে। দুজন কিছুক্ষণ কথা বলে ক্লাসে মনোযোগ দিল। তীব্র রোদে পা বাড়িয়ে হাঁটছে সিমরান। মাথার উপর দিয়ে পাখি উঠছে। গাছের নিচে দাঁড়িয়ে হাতকে দূরবীন বানিয়ে আকাশের দিকে তাকাতেই মনটা তার নেচে উঠল। মুক্ত আকাশে আজ কি সুন্দরভাবেই না পাখিগুলো উঠছে। পশু কিংবা পাখি কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না মানুষের মতো। মানুষ সব কিছু বোঝা সত্ত্বেও স্বার্থ রক্ষা করার জন্য সব কিছু করতে পারে, কিন্তু এই পশু পাখিগুলো কোনো দিন এমন কাজ করবে না। সিমরানের কাছে মনে হলো প্রকৃতির সেরা সৌন্দর্য হলো ফুল আর পাখি। আর যদি পাখি ফুল না থাকতো তাহলে প্রকৃতির সৌন্দর্য একেবারেই বেমানান হয়ে যেত। হঠাৎ গাছের পাশে একটি কোকিল পাখি কুহু কুহু করে ডাকতে ব্যস্ত হয়ে পড়ল। কোকিল পাখির সাথে যদি কেউ কুহু কুহু করে বলে ওঠে তাহলে সে রেগে আরও বারবার ডাকতে থাকে। সিমরান কোকিলকে রাগানোর জন্যই কুহু কুহু বলতে লাগলো। পেছন থেকে একটা বাচ্চার কণ্ঠ শুনে পেছনে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল সিমরান। বাচ্চাটি আর কেউ না, নিবিড়। নীল টি শার্ট আর 3/4 প্যান্ট, মাথায় টুপি, চোখে ব্ল্যাক সানগ্লাস। কোমরে হাত রেখে সিমরানকে উদ্দেশ্য করে নিবিড় বলল, কোকিলের সাথে সাথে যদি কেউ ডাকে তাহলে তার প্রেম খুব শীঘ্রই হয়। কোকিল হলে ভালোবাসার পাখি। কোকিলের কণ্ঠে সবসময় প্রেমময় সুর থাকে। এই সুরে যদি মুহূর্ত হয় যায় তখন সেও প্রেমে পড়ে। তুমি খুব তাড়াতাড়ি প্রেমে পড়বে ভাবি। সিমরানের মুখে হা হয়ে আছে। এইটুকু ছেলে বলে কি? কথা শুনে মনে হচ্ছে প্রেম বিষয় নিয়ে সে পিএইচডি কমপ্লিট করে ফেলেছে। কিন্তু আজ মনকে শক্ত করে কঠোর হয়ে এই পিচ্চি ছেলেকে বকে দিবে সে, কঠিনতম বকা দিবে। আজ এই সিদ্ধান্ত নিয়ে চোখ পাকিয়ে বলল, এখনো দুধের দাঁত পড়ে নাই আর তুমি কি না প্রেম নিয়ে কথা বলছো? এখন তো কার্টুন দেখার বয়স তোমার। যাও বাসায় গিয়ে ভাব কমিয়ে কার্টুন দেখো। সামনে 2টা দাঁতের দিকে আকর্ষণ বাড়িয়ে সিমরানকে বলল, ভাবি আমি 2টা দাঁত জন্মের সময় থেকেই নিয়ে আসছি, তাই এই 2টা দাঁত দুধের সাথে দাঁত না, তাছাড়া একা একা কার্টুন দেখতে বোরিং লাগে। সেজন্যই তো বলছি তোমার কোনো বোন আছে? আপন বোন না থাকলে চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন আছে এমন কোনো বোন? সিমরান এবার নিবিড়ের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুটা ঝুঁকে চোখ মুখ কুঞ্চিত করে বলল, তোমার সেই অসভ্য ফাজিল ভাইয়া তোমাকে এইসব শেখাচ্ছে তাই না? এই তোমার বাড়ির ফোন নাম্বার দাও তো, তোমাদের 2 ভাইয়ের নামে বিচার দিব। আইসক্রিম নিয়ে এগিয়ে আসছে নীল। সিমরানের কথা শুনে বলল, নাম্বার দেই আর আপনি প্রতিদিন বিরক্ত করুন, তাই তো? সকালে বিকালে রাতে ফোন দিয়ে জ্বালাতন করার জন্যই তো নাম্বার নিচ্ছেন। লজ্জা করে না একটা ছেলের ফোন নাম্বার চাইতে? বাসায় কি বাবা ভাই নাই? ইফটিজিং করা দণ্ডনীয় অপরাধ, জানেন না মিস? হকচকিয়ে উঠল সিমরান। কোনো কথা থেকে কোন কথাতে চলে গিয়েছে সব। 2 ভাই যে কথা বলার হেডমাস্টার খুব ভালোই বুঝতে পেরেছে সে। সিমরানের ইচ্ছে করছে পায়ের উপর পা তুলে ঝগড়া করতে, কিন্তু এই ছেলে 2টা মোটেও সুবিধার মনে হচ্ছে না, তাই মুখ ভেঙচি কেটে চলে গেল। সিমরান চলে যাওয়ার পর নিবিড়ের কান ধরে টান দিয়ে রাগী কণ্ঠে বলল, তোকে আর আমার সাথে কোথাও নিয়ে যাব না। যেখানে যাবি যে মেয়েকেই দেখবি আমার বউ বানিয়ে ফেলবি। বলি বাংলাদেশ জুড়ে সব মেয়ে কি আমার বউ? আমার বউ হবে শান্ত শিষ্ট বোকা টাইপের কোনো মেয়ে। এই বোম্বে মরিচ আমার বউ? ইম্পসিবল। ভাবতে নিলেও তো শরীর কেঁপে ওঠে আমার। নীলের হাত সরিয়ে কান ডলতে ডলতে বলল নিবিড়, ওকে যাও তাহলে। এই বোম্বে মরিচ ভাবিকে আমি বিয়ে করব যখন ভাবির মতো বড় হব। সিমরান বাসায় এসে ফ্রেশ হয়ে চুলের পানি মুছে আয়নার সামনে দাঁড়িয়ে রইল। মুখে তার এক চিলতে হাসি। নিজেকে দেখে নিজেই বলে উঠল, এইভাবে যদি বরের সামনে যাই, বেচারা বর তো দেখেই আহত হয়ে যাবে, যেখানে আমার চৌকি সরছে না। ড্রেসিং টেবিল থেকে কাজল দিয়ে চোখে পরিয়ে দিল। কানের নিচে একটু কাজল দিয়ে আবারও বলল,
কারণ নজর যেন না লাগে। মিস সিমরান, বাচ্চা ছেলেটি কিন্তু ঠিকই বলেছে, তুমি দেখতে পুতুলের মতো। কি পাকা ছেলে! সত্যিই যদি ছোট বোন থাকতো তাহলে ছোট বোনের জন্য ঘর জামাই করে নিয়ে আসতাম। দরজার কাছে এসে দাঁড়িয়ে মিসেস পাপিয়া তড়িঘড়ি হয়ে বলতে লাগলেন। তাড়াতাড়ি রেডি হয়ে নে, পাত্রপক্ষ দেখতে আসবে। হঠাৎ এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সিমরান। ভেবেছে মায়ের দুষ্টুমি, তাই দুষ্ট হেসে বলল, ও মাদার কুইন, বিকাল বিকাল মজা না করলে হয় না। জানো তো, বিয়ের কথা শুনলে আমার খুব বিয়ে বিয়ে পায়, কিন্তু তোমরা তো বিয়ে দিবে না, তাহলে কেন লোভ দেখাচ্ছ? সিমরানের কথা শুনে মিসেস পাপিয়া চুপ করে দাঁড়িয়ে রইলেন। চুপ থাকার কারণ অবশ্যই আছে, কারণ ওনার পাশে ছেলের ফুফু দাঁড়িয়ে আছেন। ছেলের ফুফু দরজার আড়াল থেকে কাশতে শুরু করলেন। সিমরান ওনাকে দেখে ওড়না দিয়ে মুখ ঢেকে ফেললেন। পরিবেশ ঠিক করার জন্য মিসেস পাপিয়া বেগম বলে উঠলেন, ও একটু এমনি, সব সময় মজা করে মেয়েটা আমার, আপনি কিছু মনে করবেন না। মহিলাটি সিমরানের দিকে তাকিয়ে থেকে উচ্চ স্বরে বললেন, মেয়েদের সাথে এমন ফ্রি হওয়া ঠিক না। দেখছেন তো কিভাবে নির্লজ্জের মতো কথা বলছে। আমাদের বাড়িতে আবার এইসব কথা একদম এলাও না। সিমরান কিছু বলতে যাবে তার আগে ওর আম্মু বলে উঠলেন, নিচে সবাই ওয়েট করছে, আমাদের যেতে হবে। শিমু, কালো শাড়িটা পরে নিচে আয়, আর কোনো কথা না। কথাটা বলেই হনহন করে চলে গেলেন তারা। সিমরানের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। হঠাৎ করে কী সব হয়ে যাচ্ছে। মায়ের কথা তো অমান্য করা যাবে না, সেই জন্যই আলমারি থেকে শাড়ি বের করে পরতে লাগলো। হঠাৎ পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে সিমরান। এক ঝাঁক মানুষ এসেছে, কমসে কম 15 জনের কম হবে না। মাথাটা উঁচু করে একবার আশেপাশের লোকগুলো দেখে আবারও মাথা নিচু করে রাখলো। এত লোকের মাঝে অস্বস্তি লাগছে তার খুব, কিন্তু ছেলেটাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। শুনেছি খুব ভালো জব করে, দেখতে অনেক লম্বা, গায়ের রং শ্যাম বর্ণের, স্বাস্থ্য ভীষণ ভালো। একজন মহিলা জিজ্ঞাসা করলো, কোন ক্লাসে পড়াশোনা করছো? অনার্স 3য় বর্ষে। বাংলা পড়ায় তো খুব ভালোই এগিয়ে গিয়েছো। তো অন্যান্য পড়াগুলো সম্পর্কে কিছু জানো? সিমরান অন্যান্য পড়া বলতে বুঝতে পারলো না। প্রথমবার সে পাত্রপক্ষের সামনে বসে আছে। এইসব প্রশ্ন আগে কোথাও শুনেনি। মনের ভেতর না বোঝা প্রশ্নকে সে নিজের আরেকটি প্রশ্ন বানিয়ে বলল, অন্যান্য পড়াশোনা বলতে বুঝিনি আমি। শান্ত গলায় বলল। খুব বয়স্ক করে একজন লোক বলে উঠল, আরে মাইয়া তো দেখছি খুব বেদব। আমরা মাইয়া দেখতে আসছি, এখন দেখি মাইয়া নিজেই আমাদের প্রশ্ন করে। ভদ্র দেখতে একজন মাঝবয়সী লোক বলে উঠলেন, চাচা কি বলছেন এইসব? মেয়েটি বুঝতে পারেনি তাই জিজ্ঞেস করছিল, ওকে বুঝিয়ে বললেই তো উত্তর দিয়ে দিত। আমি বলছি, মা তুমি কোরআন তেলাওয়াত করতে পারো? জি। বয়স্ক লোকটি বিরক্তি ভাব নিয়ে আরেকজন মহিলাকে কি যেন ইশারা করলেন। মহিলাটা তখন ফাটা বাঁশের সুরে বলে উঠল, ইয়াসিন সূরার 6 নাম্বার মুবিন বলো তো। সিমরানের ভীষণ কান্না পাচ্ছে। সেই ইয়াসিন সূরা 3 নম্বর পর্যন্ত মুখস্থ করেছে, কিন্তু এখন 6 নম্বর আয়াত বলতে হবে। যদি জানতো পাত্রপক্ষরা এমন হয় তাহলে নিশ্চয়ই পালিয়ে গিয়ে বিয়ে করত। সিমরানের নীরবতা দেখে সবাই বুঝতে পেরেছে। ওই ভদ্রলোকটি পরিবেশ ঠিক করার জন্য বলল, মা তুমি যে কোনো সূরা বলো, যেটা পারো সেইটাই। সিমরান মনে মনে লোকটাকে ধন্যবাদ দিল। লজ্জার হাত থেকে কিছুটা হলেও বাঁচতে তো পেরেছে। তাই ইয়াসিন সূরার প্রথম 2টা মুমিন বলল সে। ছেলেটিকে বসানো হলো সিমরানের পাশে। পুরো শরীর কাঁপছে তার। এ তো ছেলে নয়, যেন জলহস্তি। এত লম্বা, কমসে কম 6.5 তো হবেই। ওজন 100-র নিচে হবে বলে মনেই হচ্ছে না। ছেলেটা বেশ কিছু প্রশ্ন করলো। প্রশ্ন করা শেষ হলে সিমরান চলে গেল তার রুমে। প্রায় 1 ঘন্টা পর খবর হইল আজকেই বিয়েটা হয়ে যাবে। তবে মেয়ের বয়স বেশি, সেই জন্য নাকি বেশ মতবিরোধ হয়েছে। ভদ্রলোকটি নাকি বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়েছেন। সিমরানের আত্মীয়দের মধ্যে কয়েকজনকে ডাকা হলো। আজ কাবিন পড়িয়ে পরে বিয়ে ঠিক করবে। সিমরানের বাবা মা এমন হুটহাট বিয়েতে রাজি নয়। তাদের একমাত্র মেয়ের বিয়েতে আনন্দ উল্লাস করবে। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হলো জাস্ট কাবিন হবে। শুরু হলো সাজগোজ। কাবিন পড়ানোর ঠিক 10 মিনিট আগে আবারও ভেঙে গেল সিমরানের বিয়ে। ছেলেপক্ষরা কিছুতেই বিয়ের পর মেয়েকে পড়াবে না, কিন্তু সিমরানের বাবা কিছুতেই এই শর্তে রাজি হবে না। এর ফলে যদি মেয়ের বিয়ে ভেঙেও যায় তাহলে যাক, তবুও তার যেন কোনো আফসোসই নেই।
বিয়েটা অবশেষে ভেঙে গেল। মানুষ ভর্তি লোক নিমিষেই চলে গেল। কথাটা শুনে সিমরান কিছুক্ষণ লুঙ্গি ডান্স দিতে লাগলো। ভয়ানক ফ্যামিলিতে সে কিছুতেই বিয়ে করতে চাইছিল না, কিন্তু পরিবারের জন্য মুখ ফুটে কিছু বলেনি। তবে ছেলেটি তার পরিবারের মতো ছিল না, আড়ালে সে বলে গিয়েছিল, আপনাকে আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু পরিবারের বাধ্যশীলে থাকায় আমার পছন্দ শুধু পছন্দই থেকে গেল। আমার আম্মু অসুস্থ, তাই ওনার সেবা যত্ন করার জন্য কাউকে দরকার। আমিও চাই না আমার জন্য আপনার ক্যারিয়ার নষ্ট হোক। ভালো থাকবেন, আর যদি পারেন আমার মতো খারাপ লোকটিকে ক্ষমা করে দিবেন। আমার পরিবারের বউ নয়, বুয়া খুঁজছে, অল্প বয়সী আর কম শিক্ষিত মেয়ে, যার সাথে যেমনই আচরণ করা যাক সে যেন সব সহ্য করতে পারে, মুখ ফুটে যেন কিছু বলতে না পারে। ছেলেটার কথায় কষ্ট ও লজ্জা দুইটাই ছিল। কেন যেন খুব ভালো লেগেছিল ছেলেটিকে সিমরানের কাছে, কিন্তু মুখে কিছু না বলে মিষ্টি হাসিতে বিদায় দিয়েছিল সেদিন। এইভাবে চলে গিয়েছিল 10টা দিন। সিমরানের পরিবার নিজেদের নিজেই দোষ দিচ্ছিল, বারবার অনুতাপ করছে কেন তারা প্রথমবারেই না কেন বলেনি। আবার এইটাও ঠিক করে নিয়েছে আজকের পর আগে ছেলের খোঁজ নিবে, তার পরিবারের খোঁজ নিবে, পরে মেয়েকে দেখাবে। গ্রন্থাগারে বসে আছে নওশিন আর সিমরান। হ্যারি পটার সিরিজের 3য় বইটি পড়তে ব্যস্ত নওশিন। সিমরান পড়ছে বুদ্ধদেব বসুর লেখা হলুদ বসন্ত। হঠাৎ কয়েকটি লাইন পড়ে সে বইটা রেখে দিল। ভালো লাগা আর ভালোবাসার পার্থক্যটা কোথায়? ভালো লাগলে মানুষ সে ভালো লাগাকে তার ইচ্ছাধীন করে রাখতে পারে, কিন্তু ভালোবাসলে মানুষ নিজেই সে ভালোবাসার ইচ্ছাধীন হয়ে থাকে। তার নিজের কোনো নিজস্ব সত্তা থাকে না। ভালোবাসা তাকে যা বলে পোষাপুষির মতো সেই তাই করে। লেখাগুলো বারবার পড়ে বিরক্তি নিয়ে বলল, ভালোবাসা কেন স্বাধীন হবে না? কেন একজন আরেকজনের ইচ্ছা মতো চলবে? তাহলেই তো খুব সহজে ভাঙন ধরবে। ভালোবাসা হওয়া উচিত মুক্ত পাখির মতো। পাখিরা যেমন নিজ আপন মনে আকাশে ডানা মেলে উড়ে, ঠিক তেমনি ভালোবাসার মানুষরা তাদের ইচ্ছা মতো উড়বে। নওশিন চট করে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। চেয়ারের শব্দ শুনে সিমরান তার দিকে তাকাতেই নওশিন বলে উঠল, আমিও আর জাদুর দেশে চলে যাব। দেখছিস ওই দেওয়ালটা? চোখ বন্ধ করে দৌড় দিব আর চলে যাব হ্যারি পটারের মতো। সিমরানের কিছু বলতে যাবে তার আগেই দৌড় দিল নওশিন। দেয়ালের বাড়ি খেয়ে মেঝেতে পড়ে আছে সে। সিমরান হাসতে হাসতে হঠাৎ চেয়ার থেকে পড়ে গেল। গ্রন্থাগারে বসে থাকা লোকজন সবাই অবাক চোখেই দুজনকে দেখতে লাগলো। হঠাৎ করে একটা বাচ্চার হাসি শুনে সবাই হাসতে শুরু করে দিল। বাচ্চাটি এসে সিমরানের হাত ধরে টানতে টানতে বলল, অপরের দুঃখে যে হাসে তার দুঃখে পুরো লাইব্রেরি হাসে। ভবিষ্যৎ ছোট মিয়ার বউ। এই আবারও তুমি এখানে? আমাকে ফলো করছো তুমি? বসা থেকে উঠে হাত পা ঝেড়ে বলল সিমরান। নিবিড় তখন বলল, তুমি আমায় ফলো করছো? আমি তো সব সময় আসি এইখানে ভাইয়ার সাথে, বলি পছন্দ করে, ভালো কথা সরাসরি বলতে পারো না? আমার মতো কিউট হ্যান্ডসাম সুপুরুষ, ও সরি 8 বছরের ছেলেকে যে কেউ দেখলে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। জানো, প্রতিদিন কোটি কোটি মেয়ের বিয়ের প্রস্তাব আসে আমার জন্য, কিন্তু আব্বুর বারণ করে দেয়। আমি নাকি ছোট, তাই। এখন তুমি বলো, কোন অ্যাঞ্জেল দিয়ে আমাকে ছোট দেখা যায়? চোখ বড় বড় করে বলল সিমরান। হাইটে ছোট্ট হলেও কথায় পাকা। কেন যে তোমার আব্বু আম্মু তোমার বিয়ে দিচ্ছে না? এত বড় বুড়া ছেলের বিয়ে তো আরও 5 বছর আগে দেওয়া উচিত ছিল। 3 বছর বয়সে বিয়ে করা উচিত ছিল, তাহলে আজ তোমার 4 বছর একটা বাচ্চা থাকতো। সিমরানের কথাটা ভীষণ মনে ধরলো নিবিড়ের। সিমরানের হাত ধরে টানতে টানতে বলল, আসো যাই তাহলে, আমরা বিয়ে করে ফেলি। জানো, আব্বু আম্মু বডিগার্ড ছাড়া রাস্তায় যেতে দেয় না। যদি কোনো সুন্দরী মেয়ে কিডন্যাপ করে নিয়ে যায়, সেজন্যই তো বডিগার্ড হিসেবে ভাইয়াকে পাঠায়। নিবিড়ের কথা শুনে পাশ থেকে নীর বলে উঠল, আমি তোর বডিগার্ড? অঙ্কে ফেল করেছিস তাই স্যার মেরেছে, সেই জন্য হিসু করেছিস। আবার ন্যাকা কান্না। স্যার ফোন দিয়েছে তোকে স্কুল থেকে নেওয়ার জন্য, সেই জন্যই তো গিয়েছিলাম। এখন আমি বডিগার্ড? যা, এখন থেকে স্যার মারলেও যাব না। সিমরানের হাত ছেড়ে দিয়ে নীরের হাত ধরে বলল, পাবলিক প্লেসে এসব কথা না বললেই নয়। চলো তো আমরা বাসায় যাই, পরে না হয় কথা বলবো। এই যে সুন্দরী আপু, আমি যাচ্ছি।
অন্য একদিন কথা হবে, কেমন? নীর হাসতে হাসতে নিবিড়কে নিয়ে চলে যায়। সিমরান তো হাসতে হাসতে প্রায় মাটিতেই গড়াগড়ি খাবে। তখন হঠাৎ নওশিনের কথা মনে পড়তে গিয়ে দেখলো বেচারি অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকজনকে বলে বাইরে বেঞ্চে বসিয়ে মাথায় পানি ঢালতে লাগলো। আকাশটা আজ ভীষণ মেঘলা, একটু পরেই শুরু হবে তার ভয়ানক কান্না। আকাশ দেখে মনে হচ্ছে এই কান্না আজ সারাদিন চলবে। সেই কান্নার সাথে তাল মিলিয়ে চলবে সিমরানের কান্না। অপমান বোধ তাকে ঘিরে ধরেছে। লজ্জা অপমান বিনা কারণে কেউ পেয়ে থাকলে তার কষ্ট হয় ভীষণ। দেখে যাওয়া পাত্রটির সাথে সিমরানের চাচাতো বোনের বিয়ে। সিমরানের চাচাতো বোন আইরিন মাত্র ক্লাস 10-এ উঠেছে। এই সময় বিয়ে ঠিক করা হয়েছে। আইরিনের বাবা মা এমন পাত্র কিছুতেই হাতছাড়া করতে চাচ্ছেন না, তাই মেয়ের শৈশব উপভোগ করার আগেই সংসারের ঝামেলায় ঠেলে দিলেন। ওনাদের মতে মেয়েদের এত পড়তে নেই, বেশি পড়ালেখা করলে মেয়ে খারাপ হয়ে যাবে, তখন বড়দের সাথে মাথা উঁচু করে কথা বলবে। সিমরানের বাবা মা খুবই বিরক্ত আইরিনের বাবা মায়ের উপর। বিয়ে ঠিক করেছে ভালো কথা, কিন্তু এই ছেলে কেন? অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিতেও তাদের আপত্তি ছিল না। যে ছেলের সাথে তাদের পরিবারের বড় মেয়ের সম্বন্ধ ঠিক হয়েছিল, আবার ভেঙেও গিয়েছে, সেই ছেলের সাথেই কেন বাড়ির ছোট মেয়ের বিয়ে হবে? রাগে তারা দরজা জানালা বন্ধ করে বসে আছেন। প্রায় 1 ঘন্টা বৃষ্টি হবার পর সিমরান ছাতা হাতে নিয়ে বের হলো। এই মুহূর্তে বাসায় থাকা তার জন্য ভালো না। কষ্ট, লজ্জা, অপমান বোধ তার সামনে থাকা সব অন্ধকার করে ফেলবে। সাদা লং জামার কালো কালো প্লাজো, মাথায় কালো ওড়না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল সে। গেটের কাছে যেতেই কারো দু চোখের সাথে তার দু চোখ মিলিত হলো। লোকটিকে দেখে সিমরান মাথা নিচু করে হাঁটতে লাগলো। লোকটি আর কেউ নয়, সেই পাত্র, নাম ফয়সাল। সিমরানকে যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে, ফয়সাল ততক্ষণ পর্যন্তই তাকিয়ে আছে। সে যে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে, তার চোখগুলোই প্রধান সাক্ষী। দীর্ঘশ্বাস ছেড়ে বাড়ির দিকে হাঁটা দিল ফয়সাল। আইরিনকে সে মন থেকে বিয়ে করতে চাচ্ছে না, কিন্তু পরিবারের বাধ্য ছেলে থাকায় তাকে যে করতেই হবে এই বিয়ে। নিষ্পাপ মেয়ের জীবন তাকে তো নষ্ট করতেই হবে। বারবার অনুতাপ করছে কেন সেই পরিবারে জন্ম নিয়েছে। বারবার উপরের দিকে তাকিয়ে মহান আল্লাহ তাআলাকে ডাকছে। সিমরান কিছু দূর যেতেই আবারও মুষলধারে বৃষ্টি। দোকানের এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছে বৃষ্টি কমার জন্য। না হয় বৃষ্টি আজ কিছুতেই কমতে চাচ্ছে না, কিন্তু তার মন বৃষ্টি ছোঁয়াতে বারবার নাচতে শুরু করছে। আশপাশটা দেখে ছাতা নিয়েই নেমে পড়লো বৃষ্টি ছোঁয়াতে, নিজেকে বিলিয়ে দিতে। এই যে মিস, আপনার ছাতাটা দেওয়া যাবে? একজনের ডাকে হুঁশ ফিরে আসলো সিমরানের। সামনে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, আপনি আবারও? এতদিন তো প্রথমবার আপনার পাকা ভাই এসে জ্বালিয়েছে, এখন দেখছি আপনি আসছেন। ফলো কেন করছেন? পৃথিবীটা গোল, আমি এখন খুব ভালোই টের পাচ্ছি। কেননা দুনিয়াতে কি মেয়ের অভাব ছিল, যার জন্য সব সময় আপনার সামনেই পড়তে হয়? সিমরান মুখ বাঁকিয়ে ছাতাটা মাথার উপরে রেখে বলল, সরি, ছাতা দেওয়া যাবে না, কজ আমার একটাই ছাতা। আপনি তো ভিজে গিয়েছেন, এখন তার ছাতার দরকার নেই। আমার সামনে একটু কাজ আছে, আমি কাজ শেষ করে এসে দিয়ে যাচ্ছি, ততক্ষণ আপনি ভিজতে থাকুন। ছাতা দিয়ে আর আপনি নিয়ে পালিয়ে যান, তাই তো? আমাকে দেখে চোর মনে হচ্ছে আপনার? নীরকে বলছেন চোর? আপনার ছাতার দাম কত এক্ষুনি দিচ্ছি, বলুন। আমি আপনার নাম জানতে চেয়েছি? আহা, কি ভালো পদ্ধতি নাম বলার। এখন থেকে আমিও বলবো। জানেন এই সিমরান কি? এই সিমরানের সাথে লাগতে আসলে গুম করে ফেলবো। আমিও তো আপনার নাম জানতে চাইনি, তাহলে কেন বললেন আপনার নাম? হয় এত সুন্দর ছেলে সামনে থাকলে নাম জানানোর ইচ্ছা তো হতেই হবে, তাই না মিস সিমরান? সিমরান নিজের কথার জালে নিজেই ফেসে গিয়ে চলে যেতে নিলে গর্তে পড়ে যায়। বৃষ্টির পানিতে গর্ত ভরপুর। বেচারি পড়ে গিয়ে কেঁদে কেঁদে বলল, আপনাদের দুই ভাইয়ের সাথে দেখা হলেই আমার দিনটা খারাপ হয়ে যায়। নীর মুচকি হেসে এক হাত বাড়িয়ে দিল সিমরানকে ধরার জন্য। সিমরান হাত ধরে উঠে মুখ ফসকে বলে ফেলল, ধন্যবাদ। নীর অবাক হওয়ার ভান করে বলল, আমাকে আপনি ধন্যবাদ দিচ্ছেন? আমার এই জীবন সার্থক হলো আজ। কথা ঘুরানোর জন্য সিমরান বলল, লাগবে ছাতা? এখন তো ভিজেই গিয়েছি, আর ছাতার দরকার নেই। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছেন? মন ভালো ছিল না, সেই জন্য ঘুরতে আসছিলাম। কিন্তু এখন বোয়াল মাছ ধরে ফেলেছেন? হা। অসভ্য ছেলে, এখন আপনি কোথায় যাবেন? এই তো সামনেই, আসুন আমরা কথা বলতে বলতে যেতে থাকি, মন ভালো হয়ে যাবে আপনার। সিমরান সায় দিল। দুজনেই একসাথে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছে। নীর তখন মনে মনে বলল, ইয়াহু, প্ল্যান সাকসেসফুল।
নিবিড়ের বুদ্ধিটা কাজে লেগে গেছে। ভাগ্যিস পা দিয়ে ইটটা পিছনে রেখেছিলাম, সেই জন্যই তো পড়ে গেল আর আমার লাইন ক্লিয়ার হলো। নিবিড় বস, ইউ আর জিনিয়াস ব্রো। গাড়ি থেকে নিবিড় শিখিয়ে দিয়েছিল ছাতা নেওয়ার উদ্দেশ্যে গিয়ে কথা বলতে, যদি পারে কোনো না কোনো হেল্প করার জন্য। মেয়েদের হেল্প করলে নাকি তারা ভীষণ খুশি হয় আর ফ্রেন্ডলি ব্যবহার করে। গাড়ির হর্নের শব্দে পাশ ফিরল নীর। জানলা দিয়ে বুড়ো আঙ্গুল বের করে বেস্ট অফ লাক জানালো নিবিড়। নীর ফ্লাইং কিস দিয়ে ইশারা করলো। তোর গিফট পেয়ে যাবি আজ। নীর ফ্লাইং কিস দিয়ে ইশারা করলো। দুই ভাইয়ের এসব কারসাজি বেচারি সিমরান কিছুই জানলো না। সে মনে মনে নিজেকে বকতে লাগলো, এত ভালো ছেলের সাথে কত খারাপ ব্যবহারই না সে করেছে, কিন্তু আজ ছেলেটা তাকে সাহায্য করেছে। মনে মনে লজ্জা ও খুশি দোনোটাই হলো। সিমরান বাসায় এসে বসে আছে, তার সামনে বসে আছে ফয়সাল ও আইরিন। আইরিনের দু চোখ ফোলা, কলা গাছ হয়ে আছে। প্রায় 30 মিনিট ধরে সে সিমরানের কাছে বসে আছে আর কান্না করছে। তার এক কথা, বিয়েতে সিমরানকে থাকতেই হবে, থাকতে হবে মানে থাকতে হবে। সিমরান রাজি না থাকায় ফোন করে ফয়সালকে ডেকে এনেছে। আইরিনের কান্না দেখে মনে হচ্ছে সে কারো মৃত্যু দুঃখে সুখে কান্না করছে। ফয়সাল তখন সিমরানের দিকে তাকালো, অদ্ভুত মিষ্টি ও অনুরোধের সুরে বলল, জানি দোষটা আমাদের, তবুও বলছি প্লিজ আসুন বিয়েতে। তাছাড়া প্রথম দেখায় তো অনেকেরই বিয়ে হয় না, সেই জন্য কি কেউ কষ্ট পায়? বুঝেছি সমস্যাটা পরিবারের, তবু ছোট বোনের মুখের দিকে তাকিয়ে তো একটু নরম হতে পারেন। প্লিজ বিয়েতে থাকবেন। আপু, ছোটবেলায় যত খেলা খেলেছি শুধু তোর সাথে, তাহলে কেন আজ আমার বিয়েতে থাকবি না? তুই না আমার বেস্ট ফ্রেন্ড। অবশেষে রাজি হলো সিমরান। ছোট বোনের আবদার সে কিছুতেই বারণ করতে পারেনি। তার উপর ফয়সালের অনুরোধ। গায়ে হলুদের শাড়ি পরে হাতে হলুদের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে সিমরান। ফয়সালের বাড়ির গেটের কাছে যেতেই লজ্জায় বাতাস তার পুরো শরীরে ছুঁয়ে দিল। সে প্রথম আসতে চাইছিল না, কিন্তু মায়ের কথা শুনে এসেছে। তার মা তাকে বলেছে, লজ্জা থাকা উচিত ওই বাড়ির লোকদের। তোর কেন থাকবে? বিয়েটা আমরা ভেঙেছি, ওরা নয়। তুই যে ভেঙে পড়িসনি এটাই তো দেখাতে হবে ওই লোকদের। আমরা মেয়ে বলে কোনো সম্মান নেই আমাদের? লজ্জা কি শুধু আমাদের? আমরা কেন লজ্জা পাবো? লজ্জা তো পাওয়া উচিত ওই বাজে লোকদের যারা মেয়েদের সম্মান করতে পারে না। আর তোর চাচা চাচি তো ছেলের বাড়ি ঘর চাকরি মোটা অঙ্কের টাকা দেখে এত ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে। এখন ওর খেলার বয়স, কিন্তু ওকে এখন সামলাতে হবে সংসার। ওরা তো আর পড়াবে না আইরিনকে। বেচারি মেয়েটা পড়তে খুব ভালোবাসে, কিন্তু আমাদের কথা তো শুনবে না ওরা। এখন তুই ভালো মেয়ের মতো যা, আর ওদের সামনে হেসে হেসে ঘোরাঘুরি করবি। মেয়েদের মাথা নিচু করা ঠিক নয়, কজ মেয়েরা মা জাতি। মায়ের কথাগুলো বারবার রিপিট করছে সিমরানের কানে। পা চালিয়ে চলে গেল ভেতরে। ট্রে টেবিলের উপরে রেখে শাড়ি ঠিক করতে করতে অনেকগুলো রুমের পাশ দিয়ে এসে হেঁটে যাচ্ছে। হঠাৎ একজোড়া হাত তাকে টেনে ভেতরে নিয়ে গেল। সামনে থাকা লোকটিকে দেখে চোখ বড় করে তাকিয়ে আছে সে। তার হাত ধরবে এই লোক সে ভাবতেও পারেনি। আচমকা কেউ হাত ধরে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে যাওয়াতে ভীষণ রকম ভয় পেয়ে গেল সিমরান। বন্ধ চোখগুলো ভয়ে ভয়ে মেলে তাকিয়ে সামনে থাকা লোকটির দিকে তাকিয়ে বলল, আপনি? লোকটি সিমরানকে দেওয়ালের সাথে মিশিয়ে খুব কাছে গিয়ে দাঁড়ালো। দেওয়ালে এক হাত দিয়ে বলল, বাহ, এত সহজে তুমি থেকে আপনি হয়ে গেলাম। তোমাকে তো স্যালুট করা দরকার সিমরান জান। সাদাত, তুমি এখানে কেন এসেছো বা কি সম্পর্ক এসব জানার কোনো ইচ্ছেই আমার নেই, কিন্তু তুমি আমাকে টাচ কেন করছো? রাগী কণ্ঠে সিমরান বলল। বরের বাড়িতে সাদাতকে দেখে সে অবাক হয়, তবে ভীষণ অবাক নয়। কজ বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন অনেকজনই তো আসতে পারে, হতে পারে সাদাত এই আত্মীয়র মধ্যে কেউ একজন। সেই জন্যই বিচলিত না হয়ে রাগ দেখালো তাকে স্পর্শ করার জন্য। সিমরানের কথা শুনে সাদাত সিমরানের শাড়ির আঁচলটা ধরে বলল, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে জান। আজ যদি তৃণা না থাকতো তোমায় বিয়ে করে নিয়ে যেতাম। ছি, কতটা বাজে লোক হলে এমন কথা বলতে পারে। এখন তো মনে হচ্ছে তুমি তৃণাকে আদৌ ভালোবাসো কিনা। খারাপ ভঙ্গিমায় ইশারা করে বলল সাদাত। আমি তো সবাইকে ভালোবাসি, যাকে আমার চোখে সুন্দর দেখা যায় আমি তাকেই ভালোবাসি। তুমি যদি এখন আমাকে যেতে না দাও আমি চিৎকার করব বলে দিলাম। সাদাত তার দুই হাত সিমরানের দুপাশের দেয়ালে রেখে বলল, যাও, তোমাকে কি আমি ধরে রেখেছি? বাড়াবাড়ি হচ্ছে সাদাত, এইভাবে দাঁড়িয়ে থাকলে যাব কিভাবে? তাই তো।
সাদাত পথ ছেড়ে দিল। সিমরান এক দৌড়ে সে জায়গা পরিত্যাগ করলো। মানুষের জীবন বড় অদ্ভুত। যার সাথে দেখা করতে একদম ইচ্ছে করে না, কিন্তু দেখা যায়, বেলা শেষে তার সাথে দেখা হয়ে যায়। মনে প্রাণে যাকে মন থেকে ঘৃণা করা যায়, পরে দেখা যায় ওই মানুষটার প্রেমেই মানুষ হাবুডুবু খেতে হয়। মন মানসিকতা পরিবর্তন কখন কিভাবে হয় বোঝা মুশকিল। ঠিক এমনইভাবে নীর কিভাবে সিমরানকে পছন্দ করতে শুরু করেছে সে ভেবে পায় না। তবে তার এই দুদিন একদিনের পরিচয়ে পছন্দ কিংবা ভালোবাসা তৈরি হয়নি। আজ তার ভালোবাসার 3টি বছর হতে চলেছে। সিমরান তার কিছুই জানে না। 3 বছর আগে নিবিড় সিমরানের ছবি দেখে সে প্রথম পুতুল ভেবে নীরকে জানিয়েছিল, ভাইয়া আমাকে এই পুতুলটা কিনে দিবে? দেখো কি সুন্দর পুতুল, আমার বউ পুতুল। নিবিড়ের হাত থেকে ছবিটা নিয়ে নীর প্রথম সিমরানকে দেখেছিল। ঠোঁটে হাসি, নাকের ডগায় ছোট্ট তিল, চোখ নীল কালো, যেন এক জলজান্ত পুতুল। সেদিনের কথা মনে পড়তেই হেসে দিল নীর। ছোট্ট নিবিড় ছোট থেকেই বিয়ে পাগল ছিল। কোথাও কোনো মেয়ে দেখলেই বলতো, ভাইয়া দেখো আমার বউ যাচ্ছে। বউ যাচ্ছে, বউ যাচ্ছে বলতে বলতেই সিমরানকে রাস্তা দিয়ে পার হতে দেখেছিল সামনে থেকে। সিমরানের পিছু নিল সেদিন থেকেই নীর। বউয়ের কথা ভাবছো ভাইয়া? দরজায় টোকা দিয়ে এক পা বাহিরে অন্য পা ভেতরে রেখে বলল নিবিড়। অতীত থেকে ফিরল নীর। নিবিড়কে দেখে হেসে বলল, তোর মতো বিয়ে পাগল আমি না যে সব সময় মেয়েদের কথা ভাববো। ছোট ছেলেরা বিয়ের কথা ভাববে না, এটাই তো স্বাভাবিক, তাই না? নিবিড়ের কথা শুনে ভ্রুজোড়া কুঁচকে তাকালো নীর। এত বড় ইনসাল্ট এইটুকু ছেলের কাছে মেনে নিতে কষ্ট হচ্ছে তার। তবুও পরবর্তী প্ল্যানের জন্য হজম করে নিল। নিবিড় তখন মাথায় হাত দিয়ে তার ছোট ছোট চুলগুলো টেনে বলল, ভাইয়া মাথায় কিছু সমস্যা হচ্ছে? মানে? দেখো না একটা বুদ্ধি আছে, আবার চলে যাচ্ছে। যখন আসছে তখন গেঁথে রাখ, তাহলেই তো হয়। চুলগুলো কেমন যেন উস্কো হয়ে যাচ্ছে। ভাইয়া তোমার চুলে কি জেল ইউজ করো? মানে আমিও ইউজ করতে যাচ্ছি। এখন তো বাংলাদেশের মেয়েরা পিছনে ঘুরে, তখন পৃথিবীর মেয়েরা আমার পিছনে ঘুরবে। বলো না কি হেয়ার জেল। নীর এখন নিজের চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। ছোট ভাইয়ের পাকনামও এখন তাকে খুব জ্বালাচ্ছে। কিন্তু পরবর্তী পদক্ষেপে সাহায্য করার একমাত্র উপায় ছোট ভাই। তাই চুপ থেকে বোকা বোকা হাসি দিয়ে বলল, চল তোকে আজ সুন্দর একটা ছড়া শিখাই। এই ছড়া শিখলে তোর অনেক খেলার সাথী হবে। সত্যি? হুম। তাহলে বলো। বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। বল, চুপ করে আছিস কেন? নিবিড় কিছুক্ষণ নিজেই নিজের মাথায় চুলগুলো ধীরে ধীরে টান দিয়ে বলল, তোমার ছাড়া তো হয় না। এই ছাড়া বললে তো কোনো মেয়েই আসবে না আমার পাশে, তখন তো সবাই রাগ দেখাবে। নিবিড়ের কথা শুনে আর চোখে তাকিয়ে বলল নীর, তাহলে কোন ছড়াতে সবাই তোর কাছে দৌড়ে আসবে শুনি? শোনো তাহলে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, রাস্তাঘাটে যেদিকে তাকাই সব জায়গায় দেখি দাঁড়িয়ে আছে বউ। নীর এবার রাগের চোটে মারতে যায় নিবিড়কে। খিলখিল করে হেসে দৌড়াতে শুরু করে নিবিড়। দুই ভাইয়ের বয়সের এত তফাৎ, তবুও তাদের দুষ্টুমি, ভালোবাসা, বন্ধন, ঝগড়া, ফাজলামো কোনো কিছুরই কমতি নেই যেন। তারা সমবয়সী। ভাই বোনের বা ভাই ভাইয়ের প্রতি অথবা বোন বোনের প্রতি ভালোবাসা হওয়া উচিত ঠিক এমনই। যেখানে থাকবে দুষ্টুমি, মাঝে মাঝে শাসন, ভয়ানক আনন্দময় আবদার, নিঃস্বার্থ ভালোবাসা। যাদের ছোঁয়াতে মেতে থাকবে বাড়ির ভেতরের সব আসবাবপত্রগুলো হাসবে সারাক্ষণ তাদের এই খুনসুটিগুলো দেখে। যেদিন দেখবে ভাই বোনের মান অভিমান, সেদিন যেন আসবাবপত্র, ঘর বাড়ি সবকিছুরই মাঝে কষ্টের বিরাজ প্রকাশ পাওয়া যায়। ভাই এবং বোন হলো আপনার হাত এবং পায়ের চেয়েও বেশি নিকটের সম্পর্ক। ভিয়েতনাম প্রবাদ আছে। বিয়েটা হয়ে গেল আইরিনের। ভালোই ভালোই মিটেছে বিয়েটা। আইরিনের বাবা মা যেন হাতে চাঁদ পেয়েছে এমন একটা ভাব নিচ্ছে। সিমরান আজ অনেকদিন পর কলেজের উদ্দেশ্যে হাঁটা দিল। মনটা আজ তার ভীষণ ভালো। আজ বসন্ত, চারদিকে অশান্ত বাতাস তার মনকে করছে প্রফুল্ল। কথায় আছে, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। কিন্তু বসন্ত যখন এসেছে, ফুল তো অবশ্যই ফুটবে। চারদিকে ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে। আজ সিমরানের মন পাগল পাড়া। গাঁদা ফুলের ফুলে আজ সেজেছে সিমরান। গায়ে বাসন্তী রঙের শাড়ি, খোপায় গাজরা ফুল, মাথায় টায়রা, আর হাতে পড়েছে কাচের ছুরি। দূর থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নীর, যেন আজ সে বসন্তের রানীকে দেখছে। নাকের ডগায় ছোট্ট তিলটা খুব সহজেই ধরা পড়ল তার চোখে।
কিন্তু বড় আফসোস আজ সে সাজেনি। তবে নিবিড় আজ বাসন্তী রঙের পাঞ্জাবি পরে নেমেছে রাস্তায়। তাকে দেখতে একদম পুতুল মনে হচ্ছে। রাস্তা দিয়ে নেচে নেচে যাচ্ছে আর মেয়েরা তার সাথে পিক নিচ্ছে, গাল টেনে দিচ্ছে, অনেক চুমুও খাচ্ছে। মেয়েদের কাছ থেকে সরে এসে নীরকে বলল, দেখো ভাইয়া, মেয়েগুলো কত অভদ্র, রাস্তাঘাট কিছু দেখে না নাকি? আমার গালে পাপ্পি দিছে, সি সি, কি লজ্জা। তুমি এতটাই কিউট দেখতে, আমারই তো পাপ্পি দিতে ইচ্ছে করছে। দিব নাকি পাপ্পি? পেছন থেকে সিমরানের কণ্ঠ শুনে তাকালো দুই ভাই। নিবিড় দৌড়ে গিয়ে তার গাল পেতে বলল, ভাবি, তোমার জন্য তো আমার গাল দুটো ফ্রি, নাও পাপ্পি দাও। সিমরান নিবিড়ের গালে পাপ্পি দিতেই নিবিড় চোখ টিপ দিল নীরের দিকে তাকিয়ে। ইশারাতে বুঝালো এই পাপ্পি সে তার জন্য নিচ্ছে না, নীরের জন্য নিয়েছে। পাপ্পি নিয়ে দৌড়ে গিয়ে দাঁড়ালো নীরের সামনে, আবারও চোখ টিপ দিয়ে বলল, ভাইয়া, তুমি একটা পাপ্পি দাও এই গালে। নীর পাপ্পি দেওয়ার পর নিবিড় মুখ চেপে হাসতে লাগলো। নীর রাগী চোখে তাকাতেই বলল, যার জন্য করিসরি সেই বলেছর, আব্বু বলছে সকালে। সিমরান এদিক ওদিক তাকিয়ে নওশিনের জন্য অপেক্ষা করছে। হঠাৎ তার চোখ জোড়া সামনে একজনকে দেখে আটকে গেল। মুখের হাসিটুকু নিমিষে উধাও হয়ে গেল। চোখের কোণে পানি এসে জমতে শুরু করলো। এ কাকে দেখছে সে? এতগুলো বছর ধরে যার জন্য সে অপেক্ষা করে আছে, আজ সে কিনা বিয়ের দিন রাতে বাবা মায়ের ঠিক করা ছেলেকে বিয়ে করবে না বলে পালিয়ে গিয়েছিল। সে তো 3 দিন সে অনেক বুঝিয়েছে, কিন্তু কেউ তার কথা শুনেনি। অতঃপর এক প্রকার বাধ্য হয়েই তাকে ত্যাগ করতে হলো পরিবার। আজ 10টি বছর পর সেতুকে দেখে সিমরানের চোখে পানি। সিমরানের খেলার সাথেই ভালোবাসা প্রকাশ করার একজন মাত্র ব্যক্তি ছিলেন সেতু। সেতু সম্পর্কে সিমরানের ফুফু হয়, নিজের নামের সাথে মিল রেখে নাম রেখেছিল ভাতিজির। আজ 10টি বছর পর ফুফুকে দেখে ঠিকই চিনে ফেললো সিমরান। পা দুটো বারবার বলছে, এই সিমরান, দাঁড়িয়ে আছিস কেন? দেখ কে তোর সামনে দাঁড়িয়ে আছে, চিনতে পারছিস না? আরে উনি তো তোর ফুপি, যার কাছে তোর ছোটবেলার দিনগুলো অর্ধেক খেটে যেত। যা তাড়াতাড়ি, যা ওনার কাছে, জড়িয়ে ধর ওনাকে। পার্কের কোণে গাছের নিচে দাঁড়িয়ে আছেন মিসেস সেতু রহমান এবং তার স্বামী জনাব শরীফ আহমেদ। বয়স বাড়লেও ভালোবাসা কিংবা আনন্দ কিছুই কমেনি তাদের। মুখে জোরে রয়েছে আনন্দের হাসি। সিমরান সেদিকে পা বাড়ালো, কিন্তু মাঝপথে কিছুটা অভিমান, কষ্ট, রাগ গেঁথে বসলো তার মনে। এক আকাশ অভিমান নিয়ে মনে মনে বলল, ভালোই তো আছো তুমি, তাহলে কেন যাব তোমার কাছে? তোমার কাছে তো এখন আমার কোনো মূল্য নেই। যদি থাকতো তাহলে কি এই ছোট্ট সিমরানকে রেখে চলে যেতে পারতে? যাবার আগে আমার কথা কি তোমার মনে আসেনি? আসবেই বা কেন? তুমি যাকে চেয়েছো তাকেই তো পেয়েছো। আমার কথা কেন ভাববে? যাব না তোমার কাছে, সম্পর্ক নেই আমাদের। মনের ভেতরের অভিমানগুলো চোখ বেয়ে পানি হিসেবে গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ নওশিনের কথা শুনে হুঁশ ফিরল। চোখ পরিষ্কার করে রাগী কণ্ঠে বলল, এতক্ষণ ধরে ওয়েট করছি, কিন্তু ম্যাডামের তো কোনো খবরই দেখছি না। বলি এত দেরি কিসের? সাজতে দেরি হলো, কিন্তু তুই কান্না কেন করেছিলি? ওই সাদাত ফাদাতকে কি মনে পড়লো নাকি তোর? সাদাত আবার ফাদাত কেমনে হয়? বাই দ্য ওয়ে, ওই ফাজিলের কথা কেন মনে করব? শোনো, আমার চোখের পানি এত তুচ্ছ নয় যে খারাপ লোকের কথা ভেবে কান্না করব। আমি তো এত এত কাপল দেখে কান্না করছি। আজ সবাই কাপল হয়ে এসেছে, আর আমরা দুজন কিনা সিঙ্গেল হয়ে এসেছি। জানিস নওশিন, আমাদের কপালে প্রেম, ভালোবাসার বিয়ে 3টার থেকে যে কোনো একটাও লেখা নাই। তাই তো 21 বছর ধরে নামের আগে সিঙ্গেল উপাধি নিয়ে ঘুরছি। হেসে দিল নওশিন। এই ফাঁকে সিমরান এড়িয়ে গেল তার কান্নার রহস্য। দুই বান্ধবী পা মিলিয়ে কলেজের ভেতর চলে গেল। অন্যদিকে নিবিড় আইসক্রিম খাবার বায়না করে টেনে হিঁচড়ে নীরকে নিয়ে চলে গেল। বেচারা নীরের আর প্রেম করা হলো না। মনে মনে নিবিড়ের গোষ্ঠী উদ্ধার করে পরে নিজেকেই বকতে লাগলো। কেননা নিবিড়ের গোষ্ঠী মানে সেখানে সে স্বয়ং নিজেই আছে। ছোট ভাইকে বকতে গিয়ে নিজেকেও দিয়ে দিল অবশেষে। কলেজ মাঠের এক কোনায় বিভিন্ন ধরনের রং নিয়ে বসে আছে একদল তরুণ। সিমরান অবাক হয়ে নওশিনকে বলল, বসন্ত বরণের রং খেলা হয় নাকি? হ্যাঁ, এইবার তো কলেজে বসন্ত উৎসবে রং খেলা হবে। কেন জানিস না তুই? মাথা এদিক ওদিক ঘুরিয়ে না অর্থ বোঝালো সিমরান। নওশিন তখন নিজের মাথা নিজেই চাপড় মেরে বলল, মাইয়া, তুমি কোনোদিন ঠিক হইবা না। কলেজে সবাই এই কথা জানে, আর তুই কিনা ঢং দেখানোর জন্য কলেজ ভর্তি হইছ মাইয়া। নওশিনের রাগ উঠলে সে তখন মাইয়া মাইয়া বলে সম্বোধন করে। ও রাগ দেখে মনে হচ্ছে সিমরান ভুল কিছু করে ফেলেছে। রং খেলা বিষয়ে সে কিছুই জানে না, তার মানে সে কঠিনতম অপরাধ করে ফেলেছে।
এই অপরাধের জন্য তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। নাচ শুরু হয়ে গেল। ছেলে মেয়েদের নাচে মেতে উঠল পুরো কলেজ। কিন্তু নওশীন ও সিমরান ব্যস্ত রং খেলা নিয়ে। হঠাৎ কেউ একজন এক মুঠো রং সিমরানের গায়ে ছুঁয়ে দিয়ে উধাও হয়ে গেল। চোখের ভেতর রং যাওয়াতে ভালো করে দেখতে পেল না ছেলেটিকে, তবে ঝাপসা চোখে শার্টের কিছুটা অংশ দেখতে পেয়ে বুঝে গেল ছেলেটা কে। ছেলেটি হলো নীর। সিমরান হেসে আবারও নওশীনকে রং লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। এবার চোখ জ্বলছে সিমরানের। নওশীনকে বলে ওয়াশরুমের দিকে হাঁটা দিল সে। চোখ মুখ পরিষ্কার করে ওয়াশরুম থেকে বের হতেই কেউ একজন হেঁচকা টান দিয়ে ক্লাসরুমের ভেতর নিয়ে চলে গেল। সিমরান লোকটির বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। লোকটি তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। চোখ মেলে সেই চেনা শার্টটি দেখে রেগে বলল, হঠাৎ কি হলো আপনার? আপনার ব্যবহার কিন্তু মোটেও ঠিক লাগছে না। হাসল নীর। সিমরানের নাকের ডগায় তিলটা হাত বুলিয়ে বলল। সিমরান ভ্যাবাচাকা খেয়ে গেল। নীর কি পাগল? নীল কি পাগল টাগল হয়ে গেল নাকি? ভাবাচ্ছে তাকে। তবুও শক্ত হয়ে বলল, মজা কেন করছেন আজব? তোমার কণ্ঠ হঠাৎ চেঞ্জ কেন হলো? ঠান্ডা কিছু খেয়েছো তাই না সাজি? হোয়াট? কে সাজি? ভাই আমি সাজি পাজি না, আমি সিমরান। অবাক হওয়ার ভান ধরে ছেড়ে দিল সিমরানকে। অনেক বড় ভুল করেছে এমন একটি ভাব নিয়ে বলল, এই ছি ছি, আপনি এখানে কেন? এখানে তো আমার গার্লফ্রেন্ড সাজিয়া থাকার কথা ছিল। সরি মিস। সিমরান কিছু না বলে চলে যায়। সিমরান যাবার পরেই হাসতে থাকে নীর। ইচ্ছে করেই সিমরানকে রাগিয়েছে সে। সিমরানকে রং লাগানোর পর এক চিলতে হাসি দেখেছিল দূর থেকে। হাসির কারণ সিমরান একটু একটু করে পছন্দ করতে শুরু করেছে। নীর সে তো একটু একটু পছন্দ চায় না, সে চায় অনেক অনেক ভালোবাসা। তাই তো রাগিয়ে দিয়ে মনের ভেতরের অনুভূতি প্রকাশ করার ইচ্ছে জাগালো। পরের দিন স্কুলে গালে হাত দিয়ে বসে আছে নিবিড়। মনটা আজ তার ভীষণ খারাপ, কেননা মিশু আজ স্কুলে আসেনি। চুপটি মনে বসে বসে ক্লাস করছে সে। স্যার তখন তাকে প্রশ্ন করলো, বলো তো নিবিড় কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? স্যার আমি তো মাঝে মাঝেই দাঁড়িয়ে ঘুমাই। তাহলে উত্তর হবে নিবিড়। স্যার বোকা বনে গেল। এই ছেলেটাকে তিনি আজও মানুষ করতে পারলো না। ক্লাসে সবসময় অমনোযোগী থাকলেও পরীক্ষার রেজাল্ট যখন আসে তখন দেখা যায় ওই প্রথম স্থান অর্জন করেছে। তাই কোনো স্যার ম্যাম তাকে ক্লাস থেকে বের করে দেয় না। স্যার তখন আরেকটি প্রশ্ন করলো, সত্যিই তুমি আজব প্রাণী। তো এখন বলো তো কোন প্রাণীর মুখ দিয়ে মল ত্যাগ করে? প্রশ্ন শুনে নিবিড় তার ছোট মুখটাকে টেনে টেনে বলল, ইয়াকথু ওয়াক। কি বলছেন স্যার? সি, এরকম খচ্চর প্রাণী পৃথিবীতে আছে? ইস, কেন যে আমি আগে জানলাম না, তাহলে তো রুম থেকেই বের হতাম না। ওয়াক। নাক ধরে কথাগুলো বলতে লাগলো। স্যার আর কোনো প্রশ্ন না করে ওনার কাজ করতে ব্যস্ত হয়ে পড়লো। একাকী নীরবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে নীর। এক নজর সিমরানকে দেখার তৃষ্ণা তৈরি হয়েছে তার মনে। হঠাৎ মন কেন এত উঠলো বুঝতে পারছে না সে। না, কিছুতেই সে একা থাকতে পারবে না। তাই চট করে সিমরানের নাম্বারে ডায়াল করলো। দুবার রিং পড়তে আবার কেটে দিল। ফোন রিসিভ করার পর কি বলবে সে? সিমরান তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। না, তাহলে তো আজ আর ফোন দেওয়াই হবে না। উপর আল্লাহ মনে হচ্ছে এখন নীরের সাথে আছেন, কেননা হঠাৎ তার সামনে নিবিড় দাঁড়িয়ে আছে। ছোট্ট মুখে চিন্তার ভাঁজ, গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীরের মুখের দিকে। নীর তার ভ্রুজোড়া নাচিয়ে বলল, কোনো দরকার? বেচারা নিবিড় হঠাৎ করে কেঁদে উঠল। নীর হক চকিয়ে উঠল, ভয়ার্ত কণ্ঠে বলল, ভয় পেয়েছিস নাকি? আয় আমার কাছে আয়। নিবিড় তার হাফ প্যান্টের দিকে ইশারা করলো। নীর নিবিড়ের ইশারা অনুযায়ী নিচে তাকাতেই নিজের মাথা নিজেই চড়ে মেরে বলল, আবার হিসু করে দিয়েছিস? এত বড় ছেলে হয়ে রাতে বিছানায় হিসু করতে লজ্জা করে না? ফাজিল। আমি কি করে জানবো যে আমি হিসু করে দিব? তাহলে হিসু করার পর কিভাবে বুঝলি? ওটা তো প্যান্ট আর বিছনা ভেজা দেখে বুঝতে পেরেছি। আমি তো স্বপ্নে দেখছিলাম আমি একা একা বাথরুমে যাচ্ছি। বাথরুমের দরজা খুলে ভিতরে চলে গিয়েছি। প্যান্টের চেন খুলে হিসু করার পর বুঝতে পারলাম আমি শুয়ে শুয়ে জমিদারের মতো বিছনায় হিসু করছি। কথাগুলো বলে আবারও কাঁদতে লাগলো নিবিড়। নীর কান্না থামানোর জন্য বলল, ওকে, সমস্যা নাই, তুই প্যান্ট চেঞ্জ করে আমার রুমে শুয়ে পড়। আম্মু তো সকালে ঘুম থেকে উঠে যদি দেখে বিছনা ভিজে আমাকে তো একবার বলে
আরেকবার ফুটবল আবার দেখা যাবে জামা কাপড়ের মতো ধুলাই করছে। তো এখন কি করতে হবে আমার? চোখগুলো বাঁকা করে বলল নীর। নিবিড় তখন হাসি মুখে বলল, তুমি আজ আমার রুমে শুয়ে পড়ো আর আমি তোমার রুমে। সকালে যখন সবাই দেখবে যে আমরা রুম অদল বদল করছি আর আমার রুমের বিছানা ভেজা, তখন বুঝবে রাতে তুমি হিসু করে দিয়েছ। তুমি তো বাচ্চা ছেলে, কেউ কিছু বলবে না, আর তোমার সম্মানও নষ্ট হবে না। তাছাড়া তোমার তো আর সম্মান টন্মানেই নেই যে যাবে। নীর বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। সে কি কান্না করবে নাকি হাসবে? নিবিড়ের কাণ্ডগুলো এমনই যে না হেসে পারা যায় না। তবে এই নীরকে বাস দেওয়ার জন্য ওর কাণ্ডগুলো একদম উত্তম। কেননা উপায় না পেয়ে নিবিড়ের প্যান্ট বদলিয়ে দুই ভাই বিছানায় গায়ে দিতেই নীর বলল, জানিস ভাই, সিমরানের কথা খুব মনে পড়ছে। ওর সাথে কথা বলতে বড্ড ইচ্ছা করছে। তাহলে ফোন দিয়ে কথা বলো। আমি কি এখন মোবাইল হয়ে তোমাদের দুজনের মধ্যে ঘোরাঘুরি করব? কথা বলার জন্য তো কোনো বিশেষ কারণ দরকার। আমার কাছে তো কোনো কারণ নেই। নিবিড় বিছানা থেকে লাফিয়ে উঠল, কোমর ধরে নেচে নেচে বলল, তোমার সমস্যার সমাধান পেয়ে গেছি ব্রো। এক হাত কোমরে রেখে অন্য হাত মাথায় দিয়ে কোমর হেলিয়ে হেলিয়ে সে নাচতে লাগলো। নিঃসন্দেহার নজরে বারবার নিবিড়কে দেখছে। এই ছেলে কি আদৌ বাচ্চা ছেলে নাকি 100 সন্তানের পিতা বুঝতে পারছে না নীর। ওর মতো বয়সে তো নীর বুদ্ধি কি তাই বুঝতো না, আর এই ছেলে কিনা অতি সহজে সমস্যার সমাধান করে ফেলে। স্ট্রেঞ্জ। ব্রো ফোন দাও ভাবির কাছে। ফোন দিয়ে কি বলবো? বলো নিবিড় নাকি আপনার ব্যাগে চকলেট রেখে এসেছে, সে এখন চকলেটের জন্য কান্না করছে। নীর এবার চোখ পাকিয়ে বলল, এইটা তোর বিশেষ কারণ? রাতে বিছানায় হিসু করার ফলে তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? ধুর ছাই, কিছুই তো বোঝে না। বলবা আমি নিবিড়কে বুঝাচ্ছি, তাকে দোকান থেকে অনেক চকলেট কিনে দিব, কিন্তু ও মানছে না। ওর নাকি আপনার ব্যাগের চকলেটটি চাই। তাই আর কি, আপনার সাথে দেখা করার জন্য আমরা দুই ভাই যাচ্ছি। ভাই, তোর পা দিয়ে তো একটু ধুলো নেই? নিবিড় তার পা দুটো এগিয়ে দিয়ে বলল, সরি বৎস, পায়ে কোনো ধুলো নেই। তুমি বরং সকালের জন্য অপেক্ষা করো, ধুলো তুমি পেয়ে যাবে। নীর জোরে জোরে হাসতে লাগলো। সিমরানের নাম্বারে 5 বার ফোন দেওয়ার পরেও রিসিভ হচ্ছে না। আশা ছেড়ে দিয়ে শেষবারের মতো ফোন দিতে ওপাশ থেকে ঘুমো ঘুমো কণ্ঠে সিমরান বলে উঠল, কে বলছেন? আমি। আমি তো বুঝলাম, বাট এই আমি মানুষটা কে? নীর আহমেদ। কোন নীর? তোমার ফিউচার সন্তানের বাবা। সিমরান এবার চমকে উঠল, তড়িঘড়ি করে উঠে বলল, আপনি আমার ফোন নাম্বার কিভাবে পেয়েছেন? ফোন নম্বর পাওয়া এখন কঠিন কোনো কাজ নয় মিস। ফোন কেন দিয়েছেন? নাকি ওই সাজিয়া ভেবে ফোন দিয়েছেন? মুচকে হাসলো নীর। এখনো রেগে আছে সিমরান। আপনার ব্যাগে আমার ছোট ভাই নিবিড়ের চকোলেট, এখন সেই চকোলেটের জন্য রাত জেগে কান্না করছে। আপনাদের এলাকায় কি দোকান নেই বা চকলেট কেনার টাকা নেই? রেগে গিয়েই বলল সিমরান। মাঝরাতে চকলেটের জন্য ফোন দিয়ে ঘুম ভাঙালো তার। মেজাজ এখন তার 1000 ভোল্ট। ইচ্ছে করছে তার এখন নীরকে মারতে, কিন্তু পারছে না। নীর বুঝতে পারলো সিমরান রেগে আছে, তাই আর কিছু না বলে ফোন কেটে দিল। নিবিড়ের ঘুম যেন এখন আর ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। সে যেন বড় ভাইয়ের প্রেম সম্পর্কে জানার জন্য ভীষণ আগ্রহী। নীর ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, বিড়ালের মতো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছিস কেন? যা ঘুমা। আরেকবার যদি দেখেছি আমাকে আজে বাজে বুদ্ধি দিয়েছিস, তখন তোকে ভূতের কাছে রেখে আসবো। শুয়ে পড়ল নীর। নিবিড় রাগ করে উল্টো ঘুরে শুয়ে পড়ল। নীর তখন পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মজা করছি বস, আপনার বুদ্ধি কাজে দিয়েছে, কিন্তু এত রাতে তোর ভাবির বাসার সামনে দাঁড়ালে খারাপ ভাববে মানুষ, তাই আর কি যাব না। আমার লিটল ডল। বড় ভাইকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল নিবিড়। শান্তির ঘুম ঘুমোচ্ছে দুই ভাই। তাদের দেখে মনে হচ্ছে খুবই সুখে আছে তারা। অন্যদিকে সিমরান ভীষণ অবাক হলো নীরের ফোন কেটে দেওয়ায়। মনে মনে ভাবছে ভুল কিছু বলে ফেলেনি তো, যার জন্য রেগে গিয়ে ফোন কেটে দিয়েছে। ফোন দিতে গিয়েও দিল না, যদি খারাপ কিছু ভাবে। মনে মনে ভাবলো আবার দেখা হলে সরি বলে ফেলবে। আইরিনের মন খুব খারাপ। শ্বশুরবাড়ি মোটেও ভালো লাগছে না তার। দম প্রায় বন্ধ হয়ে আসছে তার। সারাদিন কাজ করা সত্ত্বেও যখন ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে বিশ্রাম নিতে চায়, তখনই শুনতে পায় শাশুড়ির চিৎকার। সারাদিন শুয়ে বসে থেকে মোটা হয়ে যাচ্ছে, কাজকর্ম কিছুই করে না। জানলে এই বউ জীবনেও বিয়ে করাতো না। বউ খুবই অলস। আইরিনের চোখের পানি এখন সাগরে পরিণত হচ্ছে। না পারছে সইতে, না পারছে কিছু করতে। এইটুকু বয়সে এতগুলো কাজ করা সত্ত্বেও শ্বশুরবাড়ির মন সে পাচ্ছে না। রাতে স্বামীর কাছে নালিশ করলে ফয়সাল বলে, বিয়ের আগে তোমাকে সব কিছু বলেছি, আমার পরিবার বউ নয় বুয়া চাচ্ছে। তাহলে কেন তোমার পরিবার কিংবা তুমি আজই হলে?
আমার টাকা রেখে আজই হয়েছো, এখন টাকা রেখেই থাকো। অবশেষে স্বামীর কাছেও শান্তি না পেয়ে মুখ চেপে কাঁদতে থাকে আইরিন। এখন বুঝলো সে টাকাই সব কিছু না, ভালোবাসাই সব। বিছানায় শুয়ে পেটে বালিশ চেপে কান্না করছে সিমরান। অসম্ভব যন্ত্রণাতে বারবার কেঁদে উঠছে সে। পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম প্রায়। না, কিছুতেই সহ্য করা যায় না এই ব্যথা। মৃত্যু যেন খুব কাছেই তার। সিমরানের মা গ্লাস ভর্তি গরম পানিতে আদার রস আর বোতলে করে গরম পানি নিয়ে আসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বোতলটি এগিয়ে দিয়ে বললেন, একজন মা কতখানি কষ্ট করতে হয় দেখেছিস? প্রতি মাসে তীব্র যন্ত্রণা, প্রসব বেদনা সহ্য করার পরেই শুনতে পায় সন্তানের মুখে সে মিষ্টি ডাক। মা ডাকটি শুনতে হলে প্রচুর কষ্ট সহ্য করতে হয় রে মা। একজন মা বলতে পারবে সন্তান পৃথিবীতে আনার কষ্ট কেমন। গরম পানি এনেছি, দেখবি খুব তাড়াতাড়ি মাথা ব্যথা কমে যাবে। সিমরানকে উঠিয়ে জোর করে গরম আদার পানি খাইয়ে দিলেন। বেচারি কান্না করে চোখ লাল করে ফেলেছে। প্রতি মাসের 2টো দিন তাকে এই কষ্ট সহ্য করতে হয়। সিমরানকে বসিয়ে রেখে ওর মা আবার রান্নাঘরের দিকে পা বাড়ালেন। ফোন আসলো। সিমরানের ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোন রিসিভ করে বলল, হ্যালো। সিমরানের কণ্ঠস্বর অস্বাভাবিক মনে হলো নীরের কাছে। গলায় কাটা আটকে যাবার মতো কণ্ঠ। কি হয়েছে তোমার? তেমন কিছু না, চকলেটের জন্য ফোন দিয়েছেন? ফোন দিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু মনে হচ্ছে তুমি অসুস্থ। কি হয়েছে? অসুস্থ আমি, পরে কথা বলছি। ফোন কেটে দিল সিমরান। মা ও চাচির গলা শুনে তাকালো দরজার দিকে। মায়ের হাতে একটা ডিম মাছ ভাজি দেখে প্রশ্ন করেছেন আইরিনের মা। ওনার মতে এই সময় নিরামিষ খেতে হবে। আমিষ জাতীয় খাবার শরীরের জন্য ঠিক না, পরে সমস্যা হতে পারে। মেয়েকে আদরে আদরে ব্রয়লার মুরগি বানিয়ে ফেলেছেন। একটুকু অসুখ হলেই বিছানা নিয়ে ফেলে। এই সমস্যা মনে হয় আর কারো হয় না। সিমরানের মা খাবারগুলো টেবিলের উপরে রাখলেন। আইরিনের মায়ের দিকে তাকিয়ে বললেন, মেনস্ট্রুয়াল চলাকালে মেয়েদের শারীরিক পুষ্টির চাহিদায় পরিবর্তন আসে। এর কারণ শুধুই হরমোন নয়, এই সময় মেয়েদের দেহে অনেক প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ হারায়। তাই দেহের পুষ্টি উপাদান ঠিক রাখতে এই সময় আমাদের অর্থাৎ মেয়েদের ডায়েট চার্ট মেনে চলা উচিত। তাহলে শরীরের যে ক্লান্তিময় সময় বা খাবারের প্রতি অনীহা দুর্বলতা ঠিক হয়ে যায়। এই সময় দেহ যে খনিজ সবচেয়ে বেশি পরিমাণে হারায় তা হলো আয়রন। ব্রোকলিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এছাড়াও আছে ফাইবার, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এই সময় এসব উপাদান শরীরের শক্তি যোগাতে সাহায্য করবে। কলা একটি সুষম খাদ্য। কলা নারী দেহে প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সাহায্য করে। ডার্ক চকলেট প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে। এছাড়াও ডার্ক চকলেট রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। আদা পানি বা রস সাহায্য করে তলপেটের ব্যথা কমাতে। তলপেটের এই অসম্ভব ব্যথা কমাতে আদা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময় যত বেশি ফল খাওয়া যাবে তা স্বাস্থ্যের জন্য তত বেশি উপকারে আসবে। কমলা ও লেবু বিশেষ করে প্রচুর পরিমাণে খেতে হবে। ভিটামিন জাতীয় খাবার খেতে হবে। দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, তাহলে শরীর ও মন ভালো থাকবে। আর তুমি এখনো পুরনো যুগে পড়ে আছো। একজন মেয়ে হওয়া সত্ত্বেও মেয়ের কষ্ট বোঝার চেষ্টা করছো না তুমি? জানো মেনস্ট্রুয়াল কোনো লজ্জার বিষয় নয়, এবং বরং একজন মেয়ের অহংকার, তার মাতৃত্ব অর্জনের সফল। কথাগুলো বলতে বলতে উনি সিমরানকে খাবার খাইয়ে দিলেন। আইরিনের মা চুপচাপ কথাগুলো শুনে উঠে পড়লেন। এতদিন কত ভুল কাজেই না করেছেন মেয়ের প্রতি তা ভাবতেই তার চোখগুলো ভিজে উঠল। এখন ভীষণ অনুতাপ করছেন মনে মনে। সোনালি বিকেলের মিষ্টি বাতাস বইতে শুরু করেছে সিমরানের বাসার ছাদে। গায়ে হলুদ জামা, বড় বড় চুলগুলো ছেড়ে দাঁড়িয়ে আছে ছাদের মাঝ বরাবর। বাতাসে মনে ঠিক করেছে আজ বিরক্ত করবে সিমরানকে। শুধু কি বিরক্ত? ভীষণ বিরক্ত। এজন্যই তো খোলা চুলগুলো বারবার এদিক ওদিক উড়িয়ে দিতে লাগলো। হাতে এক মগ গ্রিন টি নিয়ে দাঁড়িয়েছে কিছুটা সোনালি রোদের ছায়া পাওয়ার আশায়। সোনালি আলো তার মুখটাকে আরো সোনালি করে তুলেছে। রাস্তায় দাঁড়িয়ে এই অগোছালো খোলা চুলের হলুদিয়া পাখিকে দেখতে ব্যস্ত নীর। মনের ভেতর আজ তার দমদম ঢোল পিটানোর শব্দ শুনতে পাচ্ছে। ছাদে দাঁড়িয়ে থাকা মেয়েটি আদৌ কি কোনো মেয়ে নাকি জান্নাতি হুর, যার দিকে তাকিয়ে চোখ এড়ানো দেয়?
নীরের বড্ড ইচ্ছে করছে নিজের হাতে সিমরানের এলোমেলো চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য। বারবার বলছে, ইস, সময়টা যদি এখানেই থেমে থাকতো তাহলে আরও অনেক সময় ধরে সেই অপরূপা সুন্দরী তরুণীকে দেখতে পারত। নিবিড়ের বিয়ে করা রোগটা এবার নীরের মনে গেঁথে গেল। ভালোবাসা হলো সাদা নরম তুলার মতো, আবেগ অনুভূতি দিয়ে মোড়ানো, ভাষায় প্রকাশ না করতে পারা সম্পর্ক স্পর্শকাতর এক তীব্র ও কঠিনতম অনুভূতির জন্ম। ভালোবাসার রঙে রাঙা হোক পৃথিবী। নীল সিমরানকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, আমার ভালোবাসা দিয়ে তোমাকে করিব পূর্ণ, আমার ভালোবাসা দিয়ে তোমার সৌন্দর্যকে রাঙিয়ে তুলব। তোমাকে ভালোবেসে করি না তো ভুল, তাই তো সারা জীবন বেসে যাব ভালো। যতদিন থাকবে আমার নিঃশ্বাস ততদিন তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবেসে যাব সমু। সিমরান অনেকক্ষণ ধরে খেয়াল করছে কেউ একজন রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখছে। গাছের আড়ালে লুকিয়ে থাকায় লোকটির মুখ সে দেখতে পাচ্ছে না। হঠাৎ করে সিমরানের আম্মু ভয়ার্ত কণ্ঠে এসে বলল, শিমু, 8-9 বছরের একটি বাচ্চা এসে জিজ্ঞাসা করছে এই বাড়িতে নাকি এক ভাবি থাকে। আমি অনেকবার বলেছি এই বাড়িতে কোনো ভাবি নেই, তবুও বাচ্চাটি শুনছে না। আমাকে ব্ল্যাকমেল করে বলছে যদি ওর ভাবিকে না ডাকি তাহলে নাকি এলাকা থেকে গুন্ডা ভাড় করে আনবে। দেখ মা, এইটুকু বয়সে কী সব বলছে। এখন এই ছেলেটিকে আমার ভীষণ ভয় করছে, প্লিজ নিচে আয়। মায়ের বিবরণ শুনে সিমরান বুঝলো এই বাচ্চা যে নিবিড়, তাই চোখ দুটো বড় বড় করে বলল, ছি আম্মু, ছি, শেষমেশ 8 বছরের এক ছেলেকে তুমি ভয় পাচ্ছ? এখন যদি বাচ্চা ছেলেটির বড় ভাই এসে বলে ওনার বউ এই বাড়িতে, তখন তো তুমি হার্ট অ্যাটাক করে ফেলবে। বাজে না বকে তাড়াতাড়ি আয়। আমি এক বাটি নুডলস দিয়ে এসেছি, গপাগপ খেয়ে যাচ্ছে, মনে হচ্ছে নিজের শ্বশুর বাড়িতে এসে খাচ্ছে। হাসলো সিমরান। তার এখন ভীষণ জোরে হাসি পাচ্ছে, কিন্তু মায়ের সামনে হাসলে সন্দেহ করবে, সেজন্য মুচকি হেসে গাছের আড়ালে একবার তাকিয়ে ঠোঁট বাঁকা করে খামড় দিয়ে বলল, চলো তাড়াতাড়ি গিয়ে দেখবো এই ছেলে সব খেয়ে সাবার করে ফেলেছে। সিমরান চলে যেতেই নীরের হুঁশ ফিরে আসলো। মন খারাপ নিয়ে নিবিড়কে উদ্দেশ্য করে বলল, দেখেছিস কি বজ্জাত মেয়ে, আমাকে একা রেখে চলে গিয়েছে। পিছন ফিরতেই দেখলো নিবিড় উধাও। আশপাশটা ভালো করে লক্ষ্য করলো, না, নিবিড় কোথাও নেই। মনে মনে ভাবছে, কেউ কিডন্যাপ করে ফেললো নাকি। এই ছেলে যে জাতের বিচ্ছু, ওকে কেউ কিডন্যাপ করতে পারবে না। মনে হচ্ছে নিজেই একা একা কিডন্যাপ হতে চলে গিয়েছে। ভাইরে ভাই, একা একা কিডন্যাপ হবেই ভালো কথা। যাবার আগে তো আমাকে বলতে পারতি, তাহলে কিডন্যাপারকে তোর ব্যাপারে সচেতন করতে পারতাম। আল্লাহ জানে বেচারা কিংবা বেচারি কিডন্যাপের কী অবস্থা। সিমরান ও তার মা ড্রয়িং রুমের কাছে আসতেই তাদের চোখ ছানা বড় হয়ে গেল, কেননা নিবিড় ডান পায়ের উপর বাম পা তুলে টিভির রিমোট ডান হাতে রেখে পা নাচিয়ে ওগো জামা কার্টুন দেখছেন। একবারে নুডল সবটুকু শেষ করে নতুন জামাইয়ের মতো আচরণ করছে সে। বাম হাত পেটের কাছে রেখে টিভির দিকে তাকিয়ে বলল, নেই নেই, কোনো সম্মান নেই। 10টা না 5টা না, একটা মাত্র মেয়ের, একটা মাত্র দেবর আমি। ওই একটু যত্ন করবে, আদর আপ্যায়ন করবে না, উনি তা না করে মাত্র এক বাটি নুডলস দিয়ে চলে গিয়েছেন। যাবার আগে এটুকুও বললেন না, বাবা আরও কিছু লাগলে ফ্রিজ বা রান্নাঘর থেকে খেয়ে নিও। যদি বলে যেত তাহলে তো খেতে পারতাম, তাই না? আমার কি লজ্জা করে না অনুমতি ছাড়া কিছু খেয়ে নিতে? সিঁড়ি দিয়ে নামছিলেন সিমরানের আম্মু ও সিমরান। নিবিড়ের কথা শুনে চোখগুলো বড় বড় করে বললেন, মা তুই যা, আমি রুমে যাচ্ছি। কি পাকা ছেলে রে বাবা। সিমরানের মা দৌড়ে পালালেন। সিমরান কিছুক্ষণ একা একা হেসে নিবিড়ের সামনে গিয়ে দাঁড়ালো। ব্রুজোরা নাচিয়ে ডান চোখে টিপ দিয়ে নিবিড় বলল, ভাবি এসেছো? ভাবি, এই ছেলে শোনো, আমি এখন অবিবাহিত। আজ অবিবাহিত, কিন্তু কে বলতে পারে আগামীকাল অবিবাহিত নামের অপবাদ পড়ে যেতে পারে। বাহ, খুব শিয়ানা দেখছি। কে শেখায় এইসব? আমার ভাইয়া। সিমরান ও নিবিড় আড্ডায় মেতে উঠল। ছোট্ট ছেলেটি সহজেই সবাইকে আপন করতে পারে। দুষ্টু মিষ্টি কথার জালে সবাইকে আটকে রাখার অসীম ক্ষমতা নিয়ে জন্মেছে বলেই সিমরানের ধারণা। কলিং বেলের শব্দ পেয়ে সিমরান দরজা খুলে নওশিনকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলল, তোকেও মিস করেছিলাম, আমি জানতাম তুই আসবি। তোর অসুস্থতার কথা শুনে আমি আসবো না তা কি হয় নাকি? তুই আমার 10টা না 5টা না একটা মাত্র কলিজা। তোর কিছু হলে তো আমার প্রাণ যায় অবস্থা। বন্ধুহীন জীবন হলো লবণ ছাড়া তরকারির মতো। বন্ধুত্ব নিয়ে মানুষের অনেক ধারণা বিশ্বাস রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে আবেগ।
সহজ কথায় সহজ ভাষায় এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। কেন না, বন্ধু হলো মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক। বিভিন্ন মনীষী বন্ধুত্ব বিষয়ে সুন্দর সুন্দর কথা বলে গেছেন। সেগুলো তাদের নিজস্ব অনুভূতির কথা। রক্ত দূরে চলে গেল, খাঁটি বন্ধু কোনোদিন সরে যায় না, ছায়ার মতো আশেপাশে থাকে। সেগুলো তাদের নিজস্ব অনুভূতির কথা। রক্ত দূরে চলে গেলেও খাঁটি বন্ধু কোনোদিন সরে যায় না, ছায়ার মতো আশেপাশে থাকে। উইড্রো উইলসন বলেছেন, বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে। হাজার ঝড় তুফানে ভেঙে পড়ার আশঙ্কা কম। নওশীন সিমরানের পেছনে নিবিড়কে দেখে মুখে কিউট মার্কা হাসি দিয়ে বলল, ওয়াও, কি সুইট পুতুল একটা। ইস, গালগুলো তো একদম রসগোল্লা। নিবিড়ের গাল দুটো টেনে কিস দিয়ে সিমরানকে উদ্দেশ্য করে বলল নওশীন। সিমরান নিবিড়ের দিকে তাকিয়ে দেখলো নিবিড় রেগে আগুন হয়ে আছে। এক্ষুনি মনে হয় নওশীনের হাতে কামড় দিয়ে ফেলবে। নিবিড়কে শান্ত রাখার জন্য দাঁত বের করে হাসতে লাগলো সিমরান। সিমরানের হাসির অর্থ না বুঝে তাকিয়ে রইল। সিমরান হাসতে হাসতেই বলল, ও আমার দুঃসম্পর্কের এক আত্মীয়, আয় পরিচয় করিয়ে দেই। সিমরান পরিচয় করানোর পর রাগী কণ্ঠে কথা বলল নিবিড়। হঠাৎ করেই নওশীনের ডান হাতে কামড় দিয়ে বলল, আমার গাল দুটো রসগোল্লা, তাই না? এখন এই রসগোল্লার একটু কামড় তো খেতেই পারিও মিস দুষ্টু আপু। আমার গাল দুটো শুধু আমার ভাবি আর ভাইয়ার জন্য বানানো, তোমার জন্য না, ওকে? নওশীন অবাক হওয়ার চরম পর্যায়ে চলে গেল। সিমরান ব্যাককেল মার্কা হাসি দিয়ে বলল, তোকে সব পরে বলছি, এখন কিছু বলিস না। নওশীন আর কথা বাড়ালো না। বেশ কিছুক্ষণ গল্প করে সে চলে গেল। সিমরানের মার সাথেও নিবিড়ের সম্পর্ক বেশ জমে গেছে। দেখে মনে হচ্ছে তারা কত বছর ধরে একে অন্যকে চিনে জানে। নীর এইদিকে এলাকার সব জায়গায় নিবিড়কে খুঁজতে ব্যস্ত। না, কোথাও সে নিবিড়কে খুঁজে পাচ্ছে না। চিন্তায় তার পুরো মাথা হ্যাং হয়ে গেছে। বাসায় এই কথা বললে সবাই চিন্তা করবে, সেজন্যই বাসায় না জানিয়ে পুলিশকে ইনফর্ম করলো। তার চোখ দুটো রক্ত লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছে এক্ষুনি তার চোখ বেয়ে লাল পানি ঝরবে। বারবার ঘড়ির দিকে তাকাতে লাগলো। পুরো শরীর কাঁপছে তার, ভয়ে শিউরে উঠছে গায়ের লোমগুলো। আজকে সন্ধ্যাটা নীরের জীবনে অশুভ সন্ধ্যা নামে পরিচিত হলো। আজকের দিনটা তার জীবনে খারাপ একটা দিন। হঠাৎ করেই তার মাথায় সিমরানের নামটি মনে হলো। নিবিড়ের চিন্তায় সে সিমরানের কথা প্রায় ভুলেই গিয়েছিল। তার মন একটা কথা বারবার বলছে, জীবনের সব সন্ধ্যাই অন্ধকারাচ্ছন্ন নয়। তার মধ্যে শুভ সন্ধ্যারও পদার্পণ ঘটে। সিমরানের ফোনে কল দিল, কিন্তু দুর্ভাগ্যবশত ফোন বন্ধ। মনে মনে বকতে লাগলো সিমরানকে, হয়তো এখন কাছে পেলে মেরেও ফেলতো। রাগটা কন্ট্রোল করে আবারও ফোন দিল, কিন্তু আগের মতোই ফোন অফ। সিমরানের বাসায় যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বাইক দিয়ে রওনা হলো সিমরানের বাসার উদ্দেশ্যে। এইদিকে সিমরানের ফোনে চার্জ নেই। নিবিড় গেমস খেলে সব চার্জ শেষ করে ফেলেছে। সিমরানের মনে নেই যে সে নিবিড়ের ব্যাপারে নীরকে কিছু বলেনি। আরামসে সে নিবিড়ের সাথে খেলতে ব্যস্ত। আজ যেন সিমরান আকাশের চাঁদ হাতে পেয়েছে। ছোট্ট নিবিড়ের সাথে সেও ছোট্ট বাচ্চা হয়ে গেছে। মনের ভেতর জেগে উঠেছে রংধনু। রংধনু যেমন 7 রঙা, তেমনি সিমরানের মনে আজ রঙের খেলা ধারণ করেছে। নিবিড় সিমরানের কোলে মাথা রেখে শান্ত বাচ্চাদের মতো ফেল করে তাকিয়ে আছে তার 2 চোখে। যেন এক অদ্ভুত মায়া। সে মায়ায় বারবার জড়িয়ে যাচ্ছে সিমরান। কি আছে এই ছেলেটার মধ্যে যা তাকে বারবার টানে? খুব আপন মনে হয় তার কাছে। রাত 10টা, নিবিড় ঘুমে আচ্ছন্ন। সিমরানকে জড়িয়ে ধরেই সে ঘুমোচ্ছে। তারও বেশ ঘুম পাচ্ছে। সেও ঘুমিয়ে পড়েছে ছোট্ট নিবিড়কে জড়িয়ে ধরে। কলিং বেলের শব্দ শুনে সিমরানের মা দরজা খুলে দেখলো তারই সামনে দাঁড়িয়ে আছে একজন সুদর্শন যুবক। যুবকটির মুখে চিন্তার ভাঁজ, চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। কাকে চাই? সরি আন্টি, রাত করে বিরক্ত করার জন্য। আমার ছোট ভাই নিবিড় কি এইখানে আছে? নিবিড়ের নাম শুনে বাসার ভেতর প্রবেশ করতেই বলল নীরকে। সোফায় বসতে বলে 1 গ্লাস ঠান্ডা পানি আনতে গেলেন উনি। চিন্তা করো না, তোমার ভাই আমাদের বাসায় আছে। তোমাকে আমি ঠান্ডা পানি দিচ্ছি, খেয়ে পরে ভাইয়ের কাছে যাবে। মায়েদের কথায় যেন মধু মিশিয়ে থাকে। নীর কিছু না বলেই সে মিষ্টি কণ্ঠের কথায় মনোযোগ সহকারে শুনল। মাথায় এদিক ওদিক খেলিয়ে হ্যাঁ বোধক অর্থ বোঝালো। 2 ঘন্টার রাস্তা 4 ঘন্টা লেগেছে নীরের। 2 বার বাইক নষ্ট হয়ে যাওয়ায় রাস্তায় প্রচুর জ্যাম। সব মিলিয়ে সে আজ ভীষণ বিরক্ত। সিমরানের মায়ের দেওয়া ঠান্ডা পানিটুকু এক নিমেষেই শেষ করে বলল, আন্টি নিবিড় 2 তলার বাঁ দিকে 2য় রুমে আছে, তুমি যাও, আমি আসছি। নীর আর দাঁড়ালো না। দ্রুত পা চালিয়ে সে নিবিড়ের উদ্দেশ্যে হাঁটা দিল। রুমের দরজা খোলা থাকায় ভেতরে প্রবেশ করে দেখলো
সিমরান ও নিবিড় একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এই দৃশ্যটা সে ফোনে বন্দি করতে চায়। দ্রুতগতিতে ফোন বের করে ছবি তুলে আবারও ফোন পকেটে রেখে দিল। এরই মাঝে আগমন ঘটে সিমরানের মায়ের। দেখো কেমন বাচ্চাদের ঘুমাচ্ছে দুইজন বাচ্চা। আমি তো নিবিড়কে ভেবেছিলাম রেখেই দিব। কি মিষ্টি ছেলে, যেমন তার কথা তেমন তার বুদ্ধি। হাসল নীর। 10 মিনিট ধরে কথা বলছে নীর ও সিমরানের মা। কথার শব্দে ঘুম ভেঙে যায় সিমরানের। সামনে নীরকে দেখে একবার নিজের দিকে তাকিয়ে কাচুমাচু হয়ে বসে পড়ে, কেননা তার গায়ের ওড়নাটা নিবিড়ের হাত ও পেট পেঁচানো রয়েছে। সিমরানের মা আবারও কলিং বেলের শব্দ শুনে যেতে লাগলেন। নীরকে উদ্দেশ্য করে বললেন, শিমুর আব্বু এসেছো? দাঁড়াও, ওর সাথে পরিচয় করে দেবো তোমার। চলে গেলেন উনি। নীর এবার সিমরানের দিকে তাকালো। তার চোখ দুটো এখনো রাগে আগুন হয়ে আছে। হঠাৎ তার খেয়াল হলো সিমরান খুবই অস্বস্তিতে আছে। কারণটা বুঝতে পেরে নিবিড়কে কোলে নিয়ে নিল নীর। অন্যদিকে তাকিয়ে বলল, সমস্যা নেই, আমি এতটাও বাজে ছেলে নই, ওকে? সিমরান ওন্না নিয়ে কাপা কাপা গলায় বলল, আপনি এত রাতে এখানে? নাটক দেখানোর জন্য আসেনি। ফোন রিসিভ করেছো তুমি? রাগী ও ধমকে সুরে নীর কথাটা বলল। সিমরান ভয়ে চুপসে গেল। নীর রাগ দেখিয়ে আবার বলল, আমি তো তোমার বিরক্তির কারণ, তাই তো? আজ থেকে আমি বা আমার ভাই তোমার আশেপাশে আর কোনোদিন আসবো না। আমাকে কষ্ট দেওয়ার জন্যই কি আমাকে জানাওনি যে আমার ভাই এইখানে? আসলে আমার মনে ছিল না। অজুহাত ভালো ছিল, কিন্তু ভীষণ পুরনো। নতুন কিছু আবিষ্কার করতে পারলে না? সত্যি বলছি। আমি নিবিড়কে নিয়ে যাচ্ছি। যাবার পথে আন্টি আঙ্কেলের সাথে দেখা করে যাব, কিন্তু তোমার সাথে আমাদের আর ইচ্ছাকৃতভাবে কোনো দিন দেখা হবে না। ভালো থেকো, গুড বাই। আমি নিবিড়কে নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে আন্টি আঙ্কেলের সাথে দেখা করে যাব, কিন্তু তোমার সাথে আমাদের আর ইচ্ছাকৃতভাবে কোনো দিন দেখা হবে না। ভালো থেকো, গুড বাই। কথাটা বলেই নীর চলে গেল। নীর বাসায় এসে টাওয়াল নিয়ে উড়াধুরা নাচতে লাগলো। বেবি কাম কাম গানের মিউজিকে নাচছে সে। নিবিড় তার টলমল মায়াবী চোখ দিয়ে বড় ভাইয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিছানার উপর পা তুলে গাল ফুলিয়ে বলল নিবিড়, এইভাবে পাগলের মতো নাচছো কেন? আজ তোর ভাবিকে এমনভাবে বলে আসছি, যার ফলে এখন তোর ভাবি আমার পিছনে ঘুরবে। এই বিয়ে মানি না আমি। নিবিড়ের কথা শুনে নীরের মিউজিক অফ হয়ে গেল। শুরু হলো বিরহের গান। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়। হঠাৎ কি হলো তোর? ভাবির কোনো ছোট বোন নাই, সেজন্য মানি নেই বিয়ে। নীরে সে নিবিড়ের কাছে বসলো, গালে হাত দিয়ে আদুরি কণ্ঠে বলল, চিন্তা করিস না, বিয়ের পর বউয়ের একটা উকিল মা বাবা হয়। ভাবতেছি উকিল বাবা মা এমন একজনকেই বানাবো যার 5টা সুন্দরী মেয়ে থাকবে। এখন বল, রাজি তুই? নিবিড় ভাবলো কিছুক্ষণ, ভেবেই চিনতে মিউজিক বাজিয়ে চেঁচিয়ে উঠে বলল, ও 5 বেবি কাম কাম। শার্ট খুলে কোমরে বেঁধে নাচছে নিবিড়। নীর চোখে কপালে তুলে বলল, জীবনেও ভালো হবি না তুই। নীল আকাশের সাদা সাদা মেঘের ভেলা উড়ে বেড়াচ্ছে। সেই আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে আছে সিমরান। আজ 3টে দিন ধরে সে নীর ও নিবিড়কে বড্ড মিস করছে। সিমরানের কালো মুখ দেখে নসীন সন্ধিয়ার নজরে বারবার দেখছে। প্রিয় বান্ধবীর হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছে না সে। সিমরানের চোখ অনুযায়ী সেও তাকালো আকাশের দিকে। না, কোনো কিছুই দেখতে পাচ্ছে না সে। তাহলে সিমরান কি দেখছে? জিন নয় তো? মনে মনে বুকে ফু দিয়ে আয়তুল কুসরি পড়ে নিল। সাহস করে সিমরানকে ধাক্কা দিয়ে বলল, কোন জগতে চলে গিয়েছিলি তুই? ভূতের জগতে যাবি নাকি? জিন হলে যেতাম, ভূত বলে যাব না। নওশিনের কথা শুনে হেসে দিল সিমরান। নওশিন যেন এতক্ষণ ধরে এই হাসিটাই মিস করছিল। ফুচকা মামা 2 প্লেট ফুচকা টেবিলের উপরে রাখলো। ফুচকা দেখে নওশিন তাড়াতাড়ি টক মিশিয়ে খেতে লাগলো। সিমরান চুপচাপ খাচ্ছে, তখনই একজন ছেলে এসে বসলো তাদের পাশে। সিমরানের কাছে বেশ চেনা চেনা লাগছে লোকটিকে। অনেক আগেই তাকিয়ে থেকে যখন চিনতে পারলো, তখন ছেলেটির পিঠ আর সিমরানের হাত। মার খেয়ে হাসতে লাগলো ছেলেটি। সিমরান কাঁদতে লাগলো আর অভিমানী সুরে বলল, এই এই তোর আসার সময় হলো? কি বলছিলি যাবার আগে? সরি, খুব চাপে ছিলাম, সেজন্যই তো 5টি বছর আসার কোনো সুযোগ পাইনি। এখন কে আসতে বলেছে? তুই বলেছিলিস প্রতিদিনই তো ঘুমের মাঝে মাঝে এসে বলিস, মিন্ময় তাড়াতাড়ি চলে আয়। তোর কথা আমার ভীষণ মনে পড়ছে। যদি না আসিস তাহলে তোর সাথে কোনো কথাই নেই আমার। তাই তো চলে আসছি পাখি। ভাগ এখান থেকে শালা। 5 বছরে তো 10 দিন কথা বলছিস, তাও আবার 2 মিনিট 20 সেকেন্ড করে। বাহ, হিসাব করে রেখেছিস দেখছি। বাই দ্য ওয়ে,
এই রাক্ষসী কে রে? কখন থেকে দেখছি খেয়েই যাচ্ছে। নওশিন এতক্ষণ ধরে সিমরান ও মিন্ময়ের কথায় কান দেয়নি, কিন্তু যখনই তাকে রাক্ষসী বলা হয়েছে সে ফুচকা প্লেটে রেখেই রেগে আগুন হয়ে তাকিয়ে বলল, এই লোকটা কেন আবার এসেছে? 5 বছর ধরে তো শান্তিতে ছিলাম, তাহলে কেন আবার অশান্তিতে রাখার জন্য এসেছে? ইচ্ছা করতেছে চাইনিজ কুড়াল দিয়ে কেটে লবণ ছাড়াই রোদ্রে শুকিয়ে চায়নাতে বিক্রি করি। চায়নার মানুষেরা এই অখাদ্যকে ঠিকই খাদ্য বলে পেটে হজম করে ফেলতে পারবে। উগান্ডা দেশের নির্লজ্জ প্রাণী একটা। দেখছে আমি তাকে ইগনোর করছি, কিন্তু সে তো নির্লজ্জ। এইটা তো তাকে প্রমাণ করতেই হবে। আমি তো কয়েকটা বাক্য বলেছিলাম, কিন্তু এই মেয়ে রচনা বলতে শুরু করে দিয়েছে। সুমু, তুই কিভাবে এই মেয়ের সাথে থাকিস? হাউ? শুরু হয়ে গেল বাংলাদেশ পাকিস্তানের সেই যুদ্ধ। বহু কষ্টে তাদের ঝগড়া থামিয়ে দুজনকে নিয়ে হাঁটা দিল সিমরান। মৃন্ময় হলো সিমরানের বড় চাচার একটা মাত্র ছেলে। মৃন্ময়রা সবাই 5 বছর আগেই আমেরিকায় চলে গিয়েছিল, আপাতত সেখানেই তারা থাকে। সিমরানের বাবা আর 3 ভাই 1 বোন। বড় চাচার ছেলে মৃন্ময়, পরে সিমরানের বাবা, আর ছোট হলেন আইরিনের বাবা। ফুফু ছিলেন সবার ছোট ও আদরের বোন, কিন্তু সেই সম্পর্ক আজ ভাইদের কাছে মৃত। সিমরানের মাধ্যমে নওশিন ও মিন্ময় একে অন্যকে চিনে জানে। তাদের সম্পর্ক হলো সাববেজি টাইপের, কেউ কারো ছায়া পর্যন্ত দেখতে পারে। মিন্ময় সিমরানের হাত ধরে হাঁটছে, দুজন হাসছে আর কথা বলছে, দেখে মনে হচ্ছে আজ তারা ভীষণ খুশি। মুক্ত ঝরছে সিমরানের মুখ থেকে। মৃন্ময়কে পেয়ে সে নীরের কথা প্রায় ভুলেই গিয়েছে, কিন্তু আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখছিল নীর। সিমরানের হাত সে ছাড়া অন্য কোনো ছেলে ধরবে সে মেনে নিতে পারছে না। নিজের হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে ধরে রাগী গলায় বলল, ব্রেকআপ হতে না হতেই নিউ বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে শুরু করেছো। তোমাকে তো আমি একজন ভালো মেয়ে হিসেবেই জানতাম, কিন্তু তুমি তো দেখছি, ছি, ভাবতেও লজ্জা করছে। তোমার জন্য কিনা আমি আর আমার ছোট্ট ভাইটা পাগল। তোমার ভালোবাসা পাওয়ার জন্য কতই না নাটক করলাম। সাদাত ঠিকই বলেছিল। কথাটা বলেই থেমে গেল নীর। সাদাত যে তার পূর্ব পরিচিত সে কথাটি গোপন রাখতে চায়। 3টি বছর ধরে সে অনেক প্ল্যান করেছে। সামনে থেকে তাকে যতটা ভদ্র শান্ত বোঝা যায়, সে কিন্তু আসলে তা নয়। ভদ্র শান্ত থাকা নিকজ নাটক মাত্র। তাকে যেমন দেখা যায় সে তেমন নয়, তার পেছনে রয়েছে অনেক কাহিনী। চোখ দুটো লাল বর্ণ ধারণ করলো হঠাৎ করে তার খুনের নেশার প্রভাবটা বেড়ে গেল। তাড়াতাড়ি করে ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলল, কেননা সে এখন অনেক কিছুই করে ফেলতে পারে। সে চায় না কেউ এখন তার আসল পরিচয় জেনে যাক, বিশেষ করে সিমরানকে সে তো পেয়েই ছাড়বে, যার ফলে যদি কাউকে মারতে হয় সে মারবে, যেমন করে সাদাত আর ও মিলে। মিন্ময়ের কথা শুনে আইরিন ও তার স্বামী ফয়সাল এসেছে। আইরিনের মুখ আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। আগে সে চঞ্চল আইরিন আর চঞ্চল নেই, কথাবার্তা তার বড় মানুষের মতো। মৃন্ময় অবাক চোখে সেই পিচ্চি বোনটাকে দেখছে। মৃন্ময়কে হেসে দূর থেকে কথা বলল আইরিন, যা ভীষণ অবাক করিয়েছে সবাইকে। সে তো এই আইরিন নয় যে কিনা মৃন্ময়কে দেখে এসে জড়িয়ে ধরে বলতো, ভাইয়া আমার চকলেট দে, আজ এইটা কিনে আনবি, আমার এই ড্রেস লাগবে। ফয়সাল তাকিয়ে আছে সিমরানের দিকে। সিমরান আজ আকাশি রঙের জামা পরেছে, মাথায় সাদা ওড়না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ফয়সাল, চোখ যেন বলছে, তাকিয়ে থাক ফয়সাল, তোর সামনে একজন পরি দাঁড়িয়ে আছে, যতক্ষণ ইচ্ছা তাকিয়ে থাক। সিমরান বেশি কিছুক্ষণ ফয়সালের দিকে নজর রাখলো। ছোট বোনের হাজব্যান্ডের তাকানো তার কাছে মোটেও ভালো লাগলো না। অস্বস্তি বোধ তাকে চারদিকে ঘিরে ধরলো। তাড়াতাড়ি করে সে সেখান থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ পর আইরিনের কান্নার শব্দ শুনে সবাই তার কাছে গিয়ে দাঁড়ালো। আইরিন তার দৃষ্টি সিমরানের দিকে তাকিয়ে এমন একটা কথা বলল যা শুনে বাড়ির সবাই চমকে গেল।